আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করতে হবে কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এবং লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ। হ্যাঁ, যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন প্লিজ। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। আমাদের পুরো ক্লাস জুড়ে আমরা আজকে কথা বলবো প্রোনাউন রেফারেন্স নিয়ে। ওকে, সো যারা যারা যুক্ত আছেন একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, একটু জানাতে হবে। যারা যুক্ত আছেন একটু জানাতে হবে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা, ভিডিওটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। ওকে, অনেকে যুক্ত হয়ে গেছেন। যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন লাইভটা একটু শেয়ার করে দিন প্লিজ। হ্যাঁ, মাশাআল্লাহ অনেকেই আসছেন আমাদের সাথে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আমাদের লাইভটা একটু শেয়ার করে দিন প্লিজ। হ্যাঁ, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। আর আমরা জাস্ট একটু কথা বলতে থাকি, বাকি ভাইরা বোনেরা আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তারপরে ক্লাসটা শুরু করে দেবো, কেমন? তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন প্লিজ। যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করেন প্লিজ। ওকে, অল ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ যারা যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। আচ্ছা, মাশাআল্লাহ, তো অনেককেই দেখা যাচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন। আজকে পুরো ক্লাস জুড়ে আমরা কথা বলবো প্রোনাউন রেফারেন্স নিয়ে। প্রোনাউন রেফারেন্সটা কমপ্লিটলি আমরা কভার করবো আজকের ক্লাসেই। সো জাস্ট ক্লাসটা একটু শেয়ার করে দেন, তারপরে কথা হবে ইনশাল্লাহ। যারা যুক্ত আছেন একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ। ওকে ডিয়ার, ওকে, সো আসেন আমরা আমাদের ক্লাসে চলে যাই। আলহামদুলিল্লাহ অনেককেই দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। অনেকে যুক্ত হয়ে গেছেন। স্যার এফআরবিতে সব শুরু থেকে পড়ানো হবে? হ্যাঁ, এফআরবিতে আপনারা যুক্ত হয়েছেন তো সব কিছু শুরু থেকে পড়ার জন্যই, তাই না? যারা আগে থেকে কোনো টপিক পড়েন নাই বা দেখেন নাই, এই এখনই দেখবেন আর কি, মানে এফআরবিতে যুক্ত হওয়ার পরে যারা ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ তাদেরও প্রবলেম হবে না। কজ আমরা প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল প্লাস যেখানে আপনি ইংরেজির 100-তে 100 কাভার করতে পারেন ইনশাল্লাহ তেমনটাই দেখাবো। আমরা 100-তে 100% কাভার করাই দেবো। আপনার দরকার মিনিমাম 80%, তাই তো, এ প্লাস পাওয়ার জন্য। সো মোর দ্যান এনাফ ইনশাল্লাহ, মোর দ্যান এনাফ উইল বি কাভার্ড। ডোন্ট বি টেন্সড। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো প্রোনাউন রেফারেন্স। হ্যাঁ, আমরা স্পেশালি এটা এইচএসসি 2026 যারা এক্সাম দিচ্ছেন, যারা 27-এ আছেন তাদের জন্য তো আরও সোনায় সোহাগা বলতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা আজকে কথা বলছি প্রোনাউন রেফারেন্স নিয়ে। হ্যাঁ, আমরা রেফারেন্স উচ্চারণ করি, রিয়েল প্রোনাউন্সিয়েশন ইজ রেফারেন্স। সো আমরা আজকে প্রোনাউন রেফারেন্স নিয়ে কথা বলবো। তো আগে একটা বিষয় বলে নেই, এই যে প্রোনাউন রেফারেন্সটাকে আমরা যদি কাভার করতে চাই তাহলে কিছু বেসিক বিষয় আছে জানা লাগে। তো কোন বিষয়গুলো আসলে জানা লাগে, কোনগুলো মানা লাগে, এবং বোর্ড প্রশ্নের আনসার করার ক্ষেত্রে কোনগুলোকে টানা লাগে, সব নিয়ে কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ সাকিব, আমি আছি ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন আমরা প্রোনাউন রেফারেন্সে চলে যাচ্ছি। তো অনেকে প্রশ্ন করে, ভাইয়া আমি যে প্রোনাউন রেফারেন্সটাতে ভালো করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাকে আসলে বেসিক কোনো কিছু দেখতে হবে কিনা, বা কোনো রুল না পড়েই কি আমি ভুল ছাড়া একবারে চমৎকারভাবে হুলস্থুল পর্যায়ের নাম্বার আনতে পারবো কিনা, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো দেখেন, এই প্রোনাউন রেফারেন্স কাভার করতে যে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে বা যেই বিষয়গুলো বা যেই কাজগুলো আপনাকে করতে হবে, নাম্বার 1, বেসিক রুলস অফ প্রোনাউন্স। প্রোনাউনের বেসিক কিছু রুল আছে। হ্যাঁ, এই বিষয়গুলো একটু কাভার করতে হবে। ওকে ডিয়ার। এরপরে হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগে এরকম একটা টপিক হলো বাবা রিলেটিভ প্রোনাউন্স। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন্স অ্যান্ড আরেকটা বিষয় বলা হয়নি, সেটা হলো রিলেটিভ অ্যাডভার্বস আছে কিছু। হ্যাঁ, এই অ্যাডভার্বসগুলো আপনাকে কাভার করতে হবে। তারপরে যেটা আসতেছে, মানে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি, প্র্যাকটিস অফ বোর্ড কোয়েশ্চেন্স। বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করবেন। এখানে একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই, সেটা হলো গিয়ে দেখেন 2019-এর পরে প্রোনাউন রেফারেন্স আসলে বোর্ডের কোনো এক্সামে আসে নাই।
এটা একটা ঝামেলা আর কি। হ্যাঁ, এবার যুক্ত করা হয়েছে। সো এটাকে অনেকে অনেক বেশি ভয় টয় পান, এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা এখন ধাপে ধাপে দেখব। সো শুরুতেই আমাদের আজকের আলোচনায় প্রথম যেই অংশটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো গিয়ে বেসিক রুলস অফ প্রোনাউন। তাহলে প্রোনাউনের বেসিক কিছু রুল আমরা দেখে নেই। হ্যাঁ, তারপরে আমরা ধাপে ধাপে দেখবেন বোর্ড কোয়েশ্চেন সলভ করব, আমরা চেষ্টা করব কিছু স্কুল কলেজেরও টেস্টের কোয়েশ্চেন সলভ করার। সো ডিয়ার, আমরা তাহলে এখন দেখব বেসিক্স অফ প্রোনাউন ইন ডিটেইল। হ্যাঁ, প্রোনাউনের যে বেসিক বিষয়গুলো আছে এগুলোকে আমরা আগে দেখে নিই, এগুলোকে আমরা আগে কাভার করে নিই, ঠিক আছে? তা আমরা যখন প্রোনাউন নিয়ে কথা বলবো আমাদেরকে দুটো আইটেম, একবারে ওই আইটেম সং যেভাবে অনেক সময় উপভোগ করেন এভাবে দুটো আইটেম আপনাকে মাথায় রাখতে হবে, দুটো আইটেম দেখে রাখতে হবে। তো আমরা টু ইম্পর্টেন্ট ইস্যুজ আগে কথা বলবো। এর মধ্যে একটা হচ্ছে টু বি ভার্ব। এই টু বি ভার্বটার টুটাকে কেউ কেউ বাদ দিয়ে বলে বি ভার্ব। হোয়াট এভার আপনি যে নামেই ডাকেন, ঠিক আছে? ওই যে রোমিও অ্যান্ড জুলিয়েটে পড়ছেন যে গোলাপকে আপনি যে নামেই ডাকেন না কেন গোলাপ কিন্তু তার সুগন্ধ ছড়াবেই। ওকে, সো খেয়াল করেন আপনি এটাকে টু বি ভার্ব অর বি ভার্ব, হোয়াট এভার ইউ সেইং, হ্যাঁ, দ্য থিং ইজ সেইং। এম ইজ আর, ওয়াজ আর, এই পাঁচটা হচ্ছে কনফার্ম বি ভার্ব, এগুলো আমরা খুব ইজিলি পারি। এর বাহিরে বি ভার্বগুলো যেগুলো আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে বি যুক্ত যত অক্সিলারি আছে। আই রিপিট, যত অক্সিলারি ভার্বের সাথে বি থাকবে, শুধু বি কিন্তু বি ভার্ব না। এটা কোন বি বাবা? এটা হলো শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, মাস্ট বি। ওকে, এরপরে বিন যুক্ত যে অক্সিলারি ভার্বগুলো আছে, শুধু বিন কিন্তু না। হ্যাঁ, বিন যুক্ত কোনগুলো? লাইক হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উড হ্যাভ বিন, ক্যান হ্যাভ বিন, কুড হ্যাভ বিন। দেন কামস বিং। শুধু বিং কিন্তু মূল ভার্ব, এটাকে বিভার্ব বলা যাবে না। তাহলে বিভার্ব বলতে গেলে আপনি কোনগুলোকে বিভার্ব বলবেন? এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, ঠিক আছে, এগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন, বিভার্ব আমরা পারবো এম ইজ আর, ওয়াজ আর, এছাড়া বি, বিন এবং বিং যুক্ত অক্সিলারিগুলোই হচ্ছে বিভার্ব। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেরান্ড। জেরান্ড জিনিসটা কি? জেরান্ড খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। তো দেখেন, জেরান্ড হলো আইএনজি যুক্ত ভার্ব। তাহলে জেরান্ড হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব যা সেন্টেন্সে নাউনের কাজ করে, ঠিক আছে? এই যে আইএনজি যুক্ত ভার্বগুলো, মানে জিনিসটা ভার্ব কিন্তু কাজকর্ম যখন নাউনের মতো হয়ে যাবে তখন আপনি তারা বলবেন যে সেটাই হলো জেরান্ড। এখন প্রশ্ন হচ্ছে নাউনের কাজ কি? নাউনের কাজ না জানলে তো আপনি জিরান্ডের কাজ বুঝবেন না। নাউনের অনেকে বলে 5টা কাজ, আমি একদম ভেঙে ভেঙে 9টা কাজ বলি, যে 9টা কাজ নাউন করতে পারে, ঠিক আছে? যেমন সাবজেক্ট হওয়াটা নাউনের কাজ, 2 অবজেক্ট হওয়াটা নাউনের কাজ, 3 আমি আরেকবার ভেঙে বলি, 1 ভার্বের পূর্বে সাবজেক্ট হওয়াটা নাউনের কাজ, 2 ভার্বের পরে অবজেক্ট হওয়াটা নাউনের কাজ, 3 ভার্বের পরে কমপ্লিমেন্ট হওয়াটা নাউনের কাজ, প্রেপোজিশনের পরে বসা নাউনের কাজ, ডিটারমিনারের পরে বসা নাউনের কাজ। এরকম আরও বেশ কিছু কাজ আছে, যেমন ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড হলে সেটা নাউন হয়, ঠিক আছে? 2 প্রেপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সাধারণত সেটা নাউন হয়। এরকম 9টা কাজ আছে। অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড হলে নাউন হয়, অ্যাপোজিশন হিসেবেও নাউন বসে। হ্যাঁ, এগুলো আপনারা আমাদের ক্লাস থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা এই চ্যানেলে গেলে ইংলিশ ক্লাসগুলো সাজানো পাবেন, নাম হলো অপার্স ক্লাসরুম। এইখানে আপনারা জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ যাই বলেন, হ্যাঁ, এখানে ক্লাসগুলো একদম সিরিয়ালি সাজিয়ে দেওয়া আছে, ইংরেজি ক্লাসগুলো দেখে নিন, আপনার জন্য বেটার হবে আর কি। তো যেই কাজটা বা যেই কথাটা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে আইএনজি যুক্ত ভার্বকে আপনি যখন দেখবেন সে নাউনের মতো কাজ করতেছে, কিভাবে কাজ করে আসেন আমরা একটা দেখে নিই। যেমন ধরে নেন আপনি বলতেছেন যে একদম সহজ উদাহরণ দিই, সাধারণত এই উদাহরণটা দিয়ে আমি ছাত্রছাত্রীদেরকে বুঝাই যাতে তার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। ব্যায়াম স্বাস্থ্যের জন্য উপকারী। হ্যাঁ, আমি একদম বেসিক থেকে বোঝাই। দেখেন, অনেকে চিন্তা করতেছে ভাইয়া আজকের ক্লাসে কি প্রোনাউন রেফারেন্স কভার হবে? 100% প্রোনাউন রেফারেন্স কভার হবে। প্রোনাউন থেকে ইভেন আপনি ভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেন কভার হবে, বিসিএস এর অনেক কিছু কভার হবে, অনেক এক্সামের কভার হবে। এই যে আমি আপনাদেরকে এমসিকিউ করাবো, এমসিকিউগুলো কভার করতে পারবেন। হ্যাঁ, প্লাস এই যে দেখেন প্র্যাকটিস থাকবে যে জায়গাগুলো থেকে সাধারণত আপনাদের কোয়েশ্চেন আসে। যেমন এই যে ঢাকা বোর্ড 2019 সালের প্রোনাউন রেফারেন্সের এই কোয়েশ্চেনটা আমি আপনাদেরকে সমাধান করাই দেবো। হ্যাঁ, এরপরে রাজশাহী বোর্ড 2019 সাল এবং 2016 সাল দুইবারই এই প্রশ্নটা আসছিল, সেটাও সমাধান করবেন। এরপরে দেখেন কুমিল্লা বোর্ড 2019, 2016 এবং বরিশাল বোর্ড 2016তে যে কোয়েশ্চেনটা আসছে এটাও আমি আপনাদেরকে সমাধান করাই দিব। এরপরে এই যে ভিকারুন্নিসা নূন কলেজ, স্কুল না কলেজ, তাদের টেস্ট পরীক্ষা যে প্রশ্নটা আসছে আমি এটাও সমাধান করাই দিব। সো আমাদের আজকের ক্লাসে পুরো টপিকটাই শেষ হবে। জাস্ট আমি শুরুতে একদম বেসিক থেকে আপনাদেরকে দেখায় দিই। হ্যাঁ,
একবার যদি বেসিক বিষয়টা ধরে ফেলতে পারেন তাহলে এটা আপনার কাছে মনে হবে 1-2 ব্যাপার। তো আসেন যে জায়গাটাতে আমরা ছিলাম সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো দেখেন আমি যখন বললাম এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, এই বাক্যটাতে খেয়াল করেন তো ইজ হলো একটা ভার্ব, তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো এক্সারসাইজ। আপনারা হয়তো জানেন সাবজেক্ট হওয়ার যোগ্যতা দুটো পার্টস অফ স্পিচের আছে, দুটো পার্টস অফ স্পিচ সাবজেক্ট হতে পারে। কি কি? একটা হলো নাউন আর একটা প্রোনাউন। প্রোনাউন তো আপনারা চিনেন, হি সি দে ইট, তাই না? তাহলে যেহেতু এখানে হি সি দে ইট এগুলো নাই, তার মানে এটা প্রোনাউন না, তাহলে এটা কি? নাউন। তাহলে এই যে দেখেন ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসছে এখানে? নাউন বসছে। তাহলে নাউনের কাজ কি? নাউনের একটা কাজ হলো ভার্বের পূর্বে সাবজেক্ট হওয়া। এই কাজটা কে করলো? এক্সারসাইজ। তাহলে এক্সারসাইজ শব্দটা একটা কি? নাউন। এইবার আসেন আমরা এক্সারসাইজ শব্দটারে ঘেঁচাং করে কেটে দিলাম, ঠিক আছে? যে এক্সারসাইজ শব্দটারে দাদা আমরা কেটে দিলাম। এবার এই এক্সারসাইজের জায়গায় আমরা একটা অন্য ওয়ার্ড লিখব। আমরা এখানে লিখলাম সুইম। সুইম মানে হলো সাঁতার কাটা, এটা একটা ভার্ব। এবার এই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। আইএনজি যোগ করলে শেষের এমটা দুইবার হয়। কেন হয় আপনারা হয়তো জানেন, সিভিসি, এটা একটা মারাত্মক টেকনিক। সিভিসি, সি মানে হচ্ছে কনসোনেন্ট, ভি মানে হলো ভাওয়েল, সি মানে হলো কনসোনেন্ট। যদি কোনো ওয়ার্ডের শেষের 3টা লেটার, আই রিপিট, যদি কোনো ওয়ার্ডের শেষের 3টা লেটার কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট হয়, হ্যাঁ, সেমি ভাওয়েল হলে সেটাকে আমরা কনসোনেন্ট হিসেবে ধরে নেব, সেক্ষেত্রে লাস্টের ওয়ার্ডটা ডাবলিং হয়ে যায়। যেমন আপনি যখন লিখতেছেন সুইম, এই যে আমরা এটাকে কনসোনেন্টের কাতারে ফেললাম, সেমি ভাওয়েল যদিও, হ্যাঁ, আই এটা হলো ভাওয়েল, এম এটা হলো কনসোনেন্ট। এই যে সিভিসি যখন হয় তখন আপনি এর সাথে যখন আইএনজি যোগ করেন অথবা ইডি যোগ করেন, লাস্টের লেটারটা ডাবলিং লিখতে হয়। যেমন আপনি পড়ে আসছেন এই যে গেট, যখন আইএনজি যোগ করেন এই যে জি একটা কনসোনেন্ট, ই একটা ভাওয়েল, টি একটা কনসোনেন্ট, সিভিসি হয়ে গেছে না বাবা? এবার আপনি এর সাথে আইএনজি যোগ করেন, যোগ করলে শেষের কনসোনেন্টটা ডাবলিং হবে। হ্যাঁ, আপনি এখানে ই আর যোগ করেন, ইএসটি যোগ করেন, ইডি যোগ করেন, বিষয়টা মাথায় রাখবো আমরা, সিভিসি। ওকে, তো যারা ভাবতেছেন যে ভাইয়া এখানে দুটো এম কোত্থেকে আসলো কোনতে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এবার খেয়াল করেন, সুইমিং ইজ গুড ফর হেলথ। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সুইমিং শব্দটা আগে ছিল ভার্ব, তাই না? আমরা এর সাথে আইএনজি যোগ করলাম, যোগ করে তাকে ভার্বের পূর্বে লিখলাম। তো ভার্বের পূর্বে যে জিনিসটা বসে সেটা কি হয়? সাবজেক্ট হয়। সাবজেক্ট হওয়াটা কার কাজ? নাউনের কাজ। আইএনজি যুক্ত ভার্ব নাউনের কাজ করলে তাকে কি বলে? জেরান্ড বলে। সো এই যে দেখতে পাচ্ছেন আপনি সুইমিং, এটা হলো জেরান্ড। আশা করি এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা নাই। এরপরেও যারা সমস্যা ফেস করতেছেন তাদের জন্য যে বেস্ট অপশন বললাম, আপনারা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আরেকবার বলি, অপার্স ক্লাসরুম। হ্যাঁ, এইখানে গেলে আপনারা জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ থেকে শুরু করে, হ্যাঁ, এইখানে ডিটেইলস সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। জাস্ট একটাবার দেখে নিতে পারেন, জাস্ট একটাবার দেখলেই এই জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা, যারা জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভের ডিটেল জানতে চান, হ্যাঁ, আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে গিয়ে একবার ঢু মেরে আসতে পারেন। হ্যাঁ, এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অলমোস্ট সবগুলো গ্রামারই দেয়া আছে। সো এটা আপনাদের জন্য বেস্ট হবে। আচ্ছা, তাহলে আসেন আমরা যেটা বলছিলাম আর কি, আমরা দুটো আইটেম দেখলাম যেটা আমাদেরকে একটু পরে প্রোনাউন রেফারেন্স, ইভেন বেসিক প্রোনাউন যেগুলো, এগুলোতে হেল্প করবে। তাহলে নাম্বার 1 বি ভার্ব, এটা আমরা শিখে ফেলছি। অ্যান্ড নাম্বার 2 জিরান্ড, এটাও আমরা শিখে ফেলছি। এইবার আসেন, আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটা হলো মূলত প্রোনাউনের বক্স। আপনারা ছোটোবেলায় এরকম বক্স পড়ে আসছেন, বড়োবেলায় পড়ছেন, বিশেষ করে যখন আপনারা ন্যারেশন চেঞ্জিং করছেন, ন্যারেশন পরিবর্তন পড়ার সময় আপনারা এই যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ এগুলো পড়ে আসছেন সব। হ্যাঁ, অনেকে রিফ্লেক্সিভ আর ডাবল পজেসিভ এটাকে বাদ দিয়ে আসছেন, এটা খুব দুর্ভাগ্যের বিষয় আর কি, এগুলো পড়া উচিত। হ্যাঁ, তাহলে আমরা একটু খেয়াল করি, দেখেন আমরা একটু খেয়াল করি, এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেটা আপনাকে খেয়াল করতে হবে, দেখতে হবে। সেটা হলো এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যেমন বক্সের মধ্যে এই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আই, মি, মাই, মাইসেলফ, মাইন, উই, আস, আওয়ার, আওয়ারসেলভস, আওয়ার্স। হ্যাঁ, তো এই জায়গাটাতে খেয়াল করেন, প্রথম অংশটা এটাকে আমরা বলবো সাবজেক্টিভ প্রোনাউন, দ্বিতীয় অংশটা এটাকে আমরা বলবো অবজেক্টিভ প্রোনাউন, তৃতীয় যে অংশটা এইটাকে কেউ কেউ বলে পজেসিভ কেস, কেউ কেউ বলে পজেসিভ অ্যাডজেক্টিভ। খেয়াল করেন কিন্তু, এটাকে কেউ কেউ বলে পজেসিভ কেস, কেউ কেউ বলে পজেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে যেটা সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, আর এটাকে কেউ কেউ বলে ডাবল পজেসিভ, আবার কেউ কেউ বলে পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। পজেসিভ হলো এমন একটা জিনিস যেটা আমরা প্রোনাউনে পড়লেও সে আসলে প্রোনাউন না,
এই যে তাহলে দেখেন খেয়াল করেন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, সরি ইটস, দেয়ার, এই যে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে। ওকে, এগুলো অ্যাডজেক্টিভের কাজ করবে, বাকিগুলো সব প্রোনাউন। তো আমরা আমাদের আলোচনার সুবিধার্থে পিসি বলবো, পিসি মানে প্রিয়াঙ্কা চোপড়া, আর ডিপি মানে দীপিকা পাড়ুকোন বলে সময় নষ্ট করেন না, ঠিক আছে? আসেন তাহলে লেটস সি, আমরা এখন দেখব কোন জায়গাগুলোতে সাবজেক্টিভ প্রোনাউন বসে, কোন জায়গাগুলোতে সাবজেক্টিভ প্রোনাউন বসে আমরা এটা দেখব। হ্যাঁ, ধন্যবাদ নাহিদ হাসান, আফরিন আক্তার, আশা। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব সাবজেক্টিভ প্রোনাউনগুলো কোথায় বসে। হ্যাঁ, এগুলো একদম বেসিক তথ্য, আমরা কুইকলি শেষ করব। মাথায় রাখবেন সব ভার্বের পূর্বে প্রোনাউন থাকলে সেই প্রোনাউনটার সাবজেক্টিভ ফর্ম লিখতে হয়। সো আমাদের সাথে অনেকেই যেহেতু যুক্ত হয়েছেন, আপনারা 1 নং প্রশ্নটার উত্তর করার চেষ্টা করেন তো। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু জগন্নাথে আসছে, এই প্রশ্নটা ঢাবিতেও আসছে। হ্যাঁ, পিডিএফটা কি এইখানে দিবেন ভাইয়া? হ্যাঁ, পিডিএফটা ক্লাস শেষে আপনারা এই ভিডিওর সাথেই পেয়ে যাবেন, ভিডিওর ক্যাপশনের নিচেই আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো একটু ট্রাই করেন তো প্লিজ, এই প্রশ্নটার উত্তর করতে পারেন কিনা কুইকলি। যারা যারা যুক্ত আছেন এই প্রশ্নটার উত্তর করতে পারেন কিনা একটু চেষ্টা করেন সবাই। হ্যাঁ, সবাই যারা যারা যুক্ত আছেন এই প্রশ্নটার উত্তর করতে পারেন কিনা দেখেন কুইকলি, দেখি কে কে সবার আগে উত্তর দিতে পারেন। দেখা যাক কে সবার আগে উত্তর দিতে পারেন। ওকে, কুইকলি করতে হবে কিন্তু। হারি আপ ম্যান। আচ্ছা, মাশাআল্লাহ, এই তো অনেকে ট্রাই করতেছেন, কেউ লিখতেছেন সি। ওয়াও, ধন্যবাদ তাসবির হোসেন জীবন ভাই, নাফিস ইকবাল ভাই, উৎস, রূপম, সাকিব, ওয়াও, তৌহিদ ইসলাম মহিন, ইউ আর রিয়েলি গ্রেট। তাহলে খেয়াল করেন অনেকে সি লিখে রাখছেন, আমরা একটু খেয়াল করে দেখি তো বাবা। আমরা জানি ভার্বের পূর্বে, আগে আপনি জাস্ট খেয়াল করে দেখেন, হ্যাড হলো একটা ভার্ব। আপনি কি কখনো বলেন মি হ্যাড? মি হ্যাড বলেন, আপনি কি বলেন আই হ্যাড? তাহলে আপনার এই ভার্বের পূর্বে কি দরকার? সাবজেক্টিভ দরকার। এই যে দ্য ক্যাপ্টেইন, জয় অ্যান্ড আই হ্যাড আই স্কোর আপ 20। ও মাই গড, এত সহজ প্রশ্নটা যারা ভুল করলাম তাদের কিন্তু মনটা খারাপ লাগবে, তাই না? যেটা কি করলাম, এটা কিছু হইল? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করেন দ্য ক্যাপ্টেন, এখানে 3টা বাক্য ছিল, 3টাকে একটা বানানো হয়েছে। শরীফুল ইসলাম ভাই ধন্যবাদ, বিফোর দত্ত। স্যার আপনার কমেন্ট লোড হচ্ছে না। না না ভাই, লোড হচ্ছে, কি বলেন হচ্ছে না মানে? আচ্ছা দেখেন, দ্য ক্যাপ্টেইন, জয় অ্যান্ড আই হ্যাড আই স্কোর আপ 20। এখানে 20 মানে 20 রানস, 20 রান। 3জন ব্যক্তি 20 রান করে করছে ধরে নেন। হ্যাঁ, তাহলে দ্য ক্যাপ্টেইন হ্যাড আই স্কোর আপ 20, জয় হ্যাড আই স্কোর আপ 20 অ্যান্ড আই হ্যাড আই স্কোর আপ 20। তাহলে হ্যাড একটা ভার্ব না? তো আমরা একটু আগে কি দেখলাম, ভার্বের পূর্বে প্রোনাউন থাকলে আপনাকে কি লিখতে হবে? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। ওকে, যেমন দেখেন আমরা এই ভুলটা মাঝামাঝি করি, আমরা বলি কি ইউ অ্যান্ড মি উইল মিট অ্যাট কেএফসি। তুমি আর আমি কেএফসিতে দেখা করবো। ওকে, আপনি দেখা করেন কেএফসি, বিএফসি, সিএফসি সব জায়গায় দেখা করেন, কোনো সমস্যা নাই। সমস্যাটা হয়েছে কোন জায়গায় জানেন? এই গিট্টুটা লাগছে হেনে মনি। এই উইল মিট এই শব্দটা হলো একটা ভার্ব। তো বাবা, ভার্বের আগে কি বসে? সাবজেক্ট বসে। আমরা বলে আসি মূলত ভার্বের আগে সাবজেক্টিভ বসে। তাহলে ভার্বের আগে যেহেতু সাবজেক্টিভ বসে, তাইলে ইউ নিজেই সাবজেক্ট, মাগার মি তো সাবজেক্ট না। তাহলে আপনাকে এখানে লিখতে হবে ইউ অ্যান্ড আই উইল মিট অ্যাট কেএফসি। ওকে, আমরা অনেকে স্পিকিং ইংলিশে বলে আসি, স্পোকেন ইংলিশে বলে আসি ইউ অ্যান্ড মি। ওকে, বলেন স্পোকেন ইংলিশে এত রুল না মানলেও চলে, বাট আপনি যখন রিটেনে যাবেন আপনাকে তো ফর্মাল হইতে হবে, নর্মাল থাকা যাবে না। ওকে, এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সো যত ভার্ব আছে এদের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ বসবে। সাবজেক্টিভের আমরা আরেকটা ব্যবহার দেখব, সেটা হলো টু বি ভার্ব। এইবার গিট্টুটা লাগিয়ে যাবে কাদের জানেন? যারা টু বি ভার্ব চেনে না। সো আপনার যাতে প্রবলেম না হয় এই জন্য আমি শুরুতেই বলে আসছি টু বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, আর, এই 5টা। এছাড়াও বি যুক্ত, বিন যুক্ত, বিং যুক্ত অক্সিলারিগুলো বি ভার্বের কাজ করে। তাহলে দাদা এইবার এই 2 নং প্রশ্নের উত্তর কে লিখে দিতে পারেন আমি দেখি, ঠিক আছে? 2 নং প্রশ্নের উত্তর পারলে বস, না পারলে আরো বড় বস। আসেন দেখি কে কত বড় বড় বস। আমি একটু চেষ্টা করি, আশা করি পারবো ইনশাল্লাহ। আমরা একটু চেষ্টা করি, আশা করি পারবো। কুইকলি আনসার করার চেষ্টা করবো আমরা। হ্যাঁ,
হারি আপ ম্যান, কুইকলি। এই তো মাশাল্লাহ, ও ওয়াও, অনেকে উত্তর করতেছেন, থ্যাংক ইউ, অনেকে আছেন মাশাল্লাহ, এটা চরম। আচ্ছা তাহলে খেয়াল করেন, অনেকে বোকামিটা কোন জায়গায় করবে দেখেন, আমি নিজেও বোকা হয়ে যাবো সেই জায়গাটাতে। লেখা আছে ইট, ইটের পরে শুড বি আছে। সো আমরা জানি বিযুক্ত অক্সিলারি ভার্ব মানে সেটা বিভার্ব, বিভার্ব। তাহলে বাবা এটা একটা কনফার্ম বিভার্ব, কনফার্ম জান্নাতি বললেন না আবার, কনফার্ম বিভার্ব। বিভার্বের পরে সাবজেক্টিভ লাগে, দে আছে কি অবজেক্টিভ, সো এটা কাটা। এখানে কি হবে হি। এইবার দেখেন শুড হ্যাভ, ভাই আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা বিভার্ব। এই পাঁচটা যদি না হয় তাহলে বি থাকতে হবে, এখানে বি নাই। অথবা বিন থাকতে হবে, এখানে বিনও নাই। অথবা বিন থাকতে হবে, তাও নাই। তাহলে এটা বিভার্ব না, এটা বিভার্ব নয়। যেহেতু বিভার্ব নয়, এরপরে সাবজেক্টিভ লেখা মানে মিথ্যা কথা, ভুল, গুনাহের কাজ, ভুল হয়ে গেছে। এবার আসেন শুড হ্যাভ বিন, আমরা জানি বিনযুক্ত অক্সিলারি মানেই সেটা বিভার্ব। বিভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ হয়, দিয়ে রাখছে হিমসেলফ, জীবনেও হইব না, এখানে হওয়া উচিত ছিল হি। তাহলে আসলে এখানে উত্তরই নাই, উত্তরটা হচ্ছে ডি। এই তো মাহিদ আল ইমরান, বন্ধন সাহা, আফরিনা আক্তার, আশা, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। এই তো হাফিজ ভাই, বিভোর দত্ত, আপনার নামটা অনেক সুন্দর। হ্যাঁ আপনি ক্লাসে বিভোর হয়ে গেছেন মাশাল্লাহ, বোঝা যেতেছে। এই তো থ্যাংক ইউ। ফাহমিদা, জুবাইর আহমেদ, জুবাইর ভাইটা কি করলেন? তাহলে বোঝা যাচ্ছে না? তাহলে দেখেন আমরা দুটো জায়গায় সাবজেক্টিভ ফর্ম লিখবো, একটা হচ্ছে বিফোর ভার্বস, ভার্বের পূর্বে, আর একটা হচ্ছে আফটার বিভার্ব, বিভার্বের পরে। ঝামেলাটা হবে যে বিভার্ব চেনে না। এবার আপনারা আমাকে একটু বলেন তো, যদি এরকম থাকে ইট ইজ মি, ইট ইজ আই, আপনি কোনটা লিখবেন? অনেকে চিল্লায় কবে কি জানেন, চিল্লায় এখন ঠিক ঠিক কিনা, হ্যাঁ অনেকে চিল্লায় কবে মি হবে, মি হবে, হবে না। আপনাকে কি লিখতে হবে? মি কি ভার্ব, এটা ইজ কি ভার্ব, ইজ হলো বি ভার্ব, আফটার বি ভার্ব আপনাকে আই বলতে হবে। ইটস আই, ইটস আই, নট ইটস মি। স্পোকেন ইংলিশে ঠিক আছে, হ্যাঁ আমরা কিন্তু এই নিয়মিত বলে আসি হ্যালো ইটস মি। আপনারা লিওনেল রিচের গান শুনে আসেন হ্যালো ইজ ইট মি ইউ লুকিং ফর, তাই না? আচ্ছা তাহলে খেয়াল করেন, ইট ইজ মি হবে না, ইটস আই। হ্যাঁ আচ্ছা এবার আসেন, আমরা এখন চলে আসছি অবজেক্টিভ প্রোনাউনে। সো আমরা এখন কথা বলবো অবজেক্টিভ প্রোনাউন নিয়ে। ও এই প্রশ্নটা কোথা থেকে দিয়েছি তাই না? এটা সম্ভবত আমি ভুল না করলে এটা IFIC ব্যাংকের ক্যাশ অফিসারে মানে প্রশ্নটা আসছিল। মজার ব্যাপার, আপনারা চিন্তা করবেন আমরা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, আমাদেরকে ব্যাংক জবের কোশ্চেন দিচ্ছেন। ওরে আপনি যখন প্রোনাউন রেফারেন্স পড়বেন, ব্যাংক জবের এই প্রোনাউনের কোশ্চেন আপনার কাছে মনে হবে 1-2 ব্যাপার, আপনি বস হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা এই তো মাশাআল্লাহ অনেকেই আই লিখছেন, থ্যাংক ইউ, ইউ আর রিয়েলি গ্রেট। তাহলে এবার আসেন অবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার দেখি। মাথায় রাখবেন টু বি ভার্ব ছাড়া, কেন ছাড়া? কারণ টু বি ভার্বের পরে সাবজেক্টিভ বসে। টু বি ভার্ব ছাড়া বাকি ভার্বগুলোর পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। যেমন শি ইনভাইটেড, শি হলো সাবজেক্ট, ইনভাইটেড হলো ভার্ব, এটা কিন্তু বি ভার্ব না, ভার্ব। তাইলে বাবা আমরা কি জানি ভার্বের পরে অবজেক্টিভ বসে। ইউ অ্যান্ড আই বললে গিট্টু লাগিয়ে যাবে, কারেক্ট আনসার হচ্ছে ইউ অ্যান্ড মি। শি ইনভাইটেড ইউ, শি ইনভাইটেড মি, দ্যাট ইজ শি ইনভাইটেড ইউ অ্যান্ড মি। ওকে এই তো দেখছেন অলরেডি বি লিখে ফেলছেন। শিফাত হোসাইন, তালাত মাহমুদ দোহা, ওয়াও থ্যাংক ইউ। দেখছেন আপনারা নাকি পারেন না, আপনারা তো মাশাআল্লাহ ভালো পারেন। এইবার আসেন অবজেক্টিভ প্রোনাউনের সেকেন্ড ব্যবহারটা দেখবো আমরা, প্রেপোজিশন। হ্যাঁ প্রেপোজিশন তো চিনেন, আমরা অনেকে প্রিপোজিশন বলি আর কি। এই প্রেপোজিশনগুলোর পরে যদি কোনো প্রোনাউন থাকে তাহলে আমরা সেই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম লিখবো। এখানে আমরা বাক্য দেখতে পাচ্ছি উই আর নট পারমিটেড, আমাদের কোনো পারমিশন নাই। টু ফলো অ্যানিবডি, কাউকে ফলো করা, উইদাউট ছাড়া, কারে ছাড়া? তাকে ছাড়া। ধরেন একজন আমাদেরকে হাত পা বাইধা দিছে যে আমারই ফলো করবি, অন্য কাউরে ফলো করা যাবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এইখানে উইদাউট শব্দটা দেখতে পাচ্ছি, এটা হলো একটা প্রেপোজিশন। আফটার প্রেপোজিশন উই নিড দ্য অবজেক্টিভ ফর্ম অফ আ প্রোনাউন। সো এখানে আপনি, আমি, আমরা প্রোনাউনের একটা অবজেক্টিভ ফর্ম লিখবো। সো দ্য রাইট আনসার ইজ বি। এই তো মাশাআল্লাহ, শ্রেয়া চৌধুরী, সাজেদুল রূপম, তাসফিয়া, রহিম, ফজলে রাব্বি ভাই, আবদুল্লাহ শাইখ, ওশেক, আফরিনা, এটা থ্যাংক ইউ। দেখছেন মাশাআল্লাহ। তাহলে আমরা সাবজেক্টিভ দেখলাম দুটো জায়গায় বসছিল, কি কি? সব ভার্বের আগে সাবজেক্টিভ, বি ভার্বের পরে সাবজেক্টিভ। অবজেক্টিভ দুটো জায়গায় দেখলাম আমরা, বি ভার্ব ছাড়া সব ভার্বের পরে আর প্রেপোজিশনের পরে। ওকে সাকিব আহমেদ, থ্যাংক ইউ। আচ্ছা এইবার আসেন, আমরা এখন দেখব পজেসিভ কেস ওরফে পিসি। এই পিসি মানে প্রিয়াঙ্কা চোপড়া না, কিন্তু আগেই কইছি। হ্যাঁ আরেকটা হলো, এটাকে কেউ কেউ পজেসিভ কেস বলে, কেউ কেউ পজেসিভ অ্যাডজেক্টিভ বলে। খেয়াল করেন
নাউন অথবা জিরান্ড। এখন আবার প্রশ্ন করেন না দাদা জিরান্ড কি, দাদা জিরান্ড কি, আমরা এটা একটু আগেই পড়ে আসছি, মনে পড়ে? মনে পড়ে না? আমরা বলেছিলাম জিরান্ড হলো আইনজি যুক্ত ভার্ব যেটা সেন্টেন্সে নাউনের কাজ করে। আচ্ছা তাহলে আসেন দেখে নেই আমরা একটু। আচ্ছা দেখেন নাউন বা জিরান্ড, এই জিরান্ড মানেই নাউন, এর পূর্বে যদি প্রোনাউন থাকে তাহলে আপনাকে পজেসিভ ফর্ম লিখতে হবে, সে নাউন হোক আর জিরান্ড হোক। যেমন ধরেন আমরা এখানে লিখতেছি রাকিব হেল্পড, রাকিব সাহায্য করেছিল, নর্মাল নিয়ম হচ্ছে ভার্বের পর অবজেক্টিভ বসে, ঠিক আছে, বাট এখানে যে একটা নাউন আছে ব্রাদার, তাহলে নাউনের পূর্বে কি হবে? পজেসিভ হবে, কি হবে? মাই ব্রাদার। আবার দেখেন আপনি যদি বলেন যে শি লাইকস হি হিম হিজ রাইটিং। এখন আপনাকে যদি বলেন তো এখানে কি লিখবেন, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে রাইটিং, আমরা জানি রাইট মানে লেখা, এটা একটা ভার্ব, ভার্বের সাথে কি করা হয়েছে? আইনজি যোগ করা হয়েছে, আইনজি যোগ করে নাউনের কাজ করছে, নাউনের কাজ মানে জিরান্ড। তাইলে জিরান্ডের পূর্বে কি বসে? পজেসিভ বসে, তাহলে হিজ হলো পজেসিভ। দেখছেন? আশা করি বুঝে ফেলছেন ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, ফাতেমা ইয়াসমিন, আল রাফি, তাসবির, রহিম, ইশরাক জামান, থ্যাংক ইউ, শিফাত হোসেন, ইয়াসিন আরাফাত। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এইবার আসেন পজেসিভ কেসের আরেকটা ব্যবহার, এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, এখানে আমরা অনেকে ভুলও করে ফেলি। সেটা হচ্ছে যদি কোনো প্রোনাউনের পূর্বে প্রেপোজিশন থাকে, মানে পূর্বে যদি থাকে প্রেপোজিশন আর পরে যদি থাকে নাউন বা জিরান্ড, আমি এটাকে ছবির মতো করে আপনাদেরকে এঁকে দিই। ধরেন আপনি প্রেপোজিশন পেয়ে গেছেন, এর পরে পেয়ে গেছেন একটা প্রোনাউন, এরপরে আপনি পেয়ে গেছেন আইদার নাউন অর জেরান্ড। ওকে, এখন আপনাকে যদি বলা হয় বলো তো এই প্রোনাউনটা কি হবে, আপনি বলবেন কি? আবার পিসি হবে। পিসি মানে পজেসিভ কেস। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি রাজীব বড় বুক ফর, এই ফর হলো একটা প্রেপোজিশন। শুধু ফর যদি থাকতো, এখানে যদি মাদার শব্দটা না থাকতো, খেয়াল করেন, ধরেন এখানে মাদার শব্দটা নাই, যদি মাদার শব্দটা না থাকতো তাহলে আপনি লিখতেন হিজ মাদার। কি হলো এটা? যদি মাদার শব্দটা না থাকতো তখন আপনি কি লিখতেন? খুব ইজিলি লিখতে পারতেন, সরি হিজ মাদার, মাদার নাই, তাহলে আপনি লিখতেন সাধারণত ফর হিম, তাই তো? অথবা ফর হিমসেলফ, কিছু একটা হয়তো। কিন্তু আমরা এখানে যেটা দেখতে পাইতেছি, পরতে একটা শব্দ আছে, শব্দটা কি? মাদার। এই মাদার শব্দটা কি? মাদার শব্দটা হলো একটা নাউন। সো আমরা দেখতে পাচ্ছি প্রোনাউনের সামনে প্রেপোজিশন, পেছনে নাউন, মাঝখানে কি হবে? পিসি হবে। তাহলে এটা কি হলো? হিজ। এই যে মাশাআল্লাহ সবাই লিখে ফেলছেন, এই মাশাআল্লাহ সবাই লিখে ফেলছেন, থ্যাংক ইউ। আচ্ছা এইবার আসেন রিফ্লেক্সিভ প্রোনাউন। আমাদের দেশে প্রচলিত একটা তথ্য কি জানেন? আমাদের দেশে প্রচলিত একটা তথ্য হলো গিয়ে যে রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার সহজ টেকনিক কি? তো আমাদেরকে পড়ানো হয়েছে যদি কোনো প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলভস থাকে, যদি কোনো প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলভস থাকে, সেক্ষেত্রে সেই প্রোনাউনটা রিফ্লেক্সিভ হয়, তবে সব সময় কি হয়? সব সময় হয় না, ঠিক আছে? আচ্ছা এখানে একটা বিষয় বলি, এই রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আপনি একটা শব্দ মনে রাখবেন, আমি বাংলা লিখে ফেললাম, সরি এটা কাটলাম না আর। রিফ্লেকশন। রিফ্লেকশন, রিফ্লেকশন মানে কি? রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিবিম্ব, তাই না? প্রতিচ্ছবি। এই যে দেখেন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আমরা কি দেখতে পাই? রিফ্লেকশন দেখতে পাই। কারটা দেখি? নিজেরটাই দেখি, ঠিক আছে? অন্য কারোটা দেখলে বুঝবেন ভূতে ধরছে, তাই না? দেখেন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা নিজেদের রিফ্লেকশন দেখতে পাই। রিফ্লেক্সিভটাতে মূলত রিফ্লেকশন হবে। কিভাবে হবে? হ্যাঁ, আমি সাধারণত ওই দ্য জাঙ্গল বুক কার্টুনের কথা বলি প্রোনাউন পড়াতে গেলে। আপনারা দেখবেন মোগলির হাতে এরকম একটা লাঠি থাকে, হ্যাঁ, মোগলি লাঠি তাকে ছুঁড়ে মেরে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে এটা আবার ফিজিক্সের সূত্র মেনে ওই জায়গাতেই চলে আসে। হ্যাঁ, এই লাঠিটার নাম হলো বুমেরাং। আপনারা অনেকেই শুনে আসছেন, আমি প্রোনাউন পড়ালে এই উদাহরণটা দিই আর কি। হ্যাঁ, বুমেরাং এই শব্দটা নাউনও হয়, আবার এই শব্দটা ভার্বও হয়। বুমেরাং মানে হচ্ছে কোনো কিছু উল্টো দিকে হওয়া,
উল্টো দিক হওয়া মানে কি, মানে প্রতিফলিত হওয়া, প্রতিধ্বনিত হওয়া, এরকম টাইপের আর কি। ধরেন কিভাবে বলি, যে আমি আপনার উপকার করতে চাইলাম, সেই উপকারটা আপনার না হয়ে আমারই হলো, তার মানে এটা বুমেরাং। আমি আপনার ক্ষতি করতে চাইলাম, সেই ক্ষতিটা আপনার না হয়ে আমারই হলো, তাহলে এটাও বুমেরাং। আমি রান্না করলাম আপনার জন্য, আপনি খান নাই, আমি নিজেই খেয়ে ফেলাইছি, এটাও বুমেরাং। রান্না করছেন আপনি, খাইছেন আমি, তাহলে খায় ফেলছি আমি, তাহলে কিন্তু এটা বুমেরাং হলো না। ঠিক আছে দাদা, কমেন্ট লোড হয় না কেন? কমেন্ট তো লোড হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুমেরাং মানে কি? কাজ করবেন যিনি, ফল ভোগ করবেন উনি নিজেই। যদি এরকম হয় তাহলে রিফ্লেক্সিভ হবে, আদারওয়াইজ হবে না। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন একটা চমৎকার ব্যবহার আমরা এখন দেখব, সেটা হলো সাবজেক্ট কর্তৃক কৃত কাজের ফল সাবজেক্ট নিজেই ভোগ করলে। আই রিপিট, সাবজেক্ট নিজেই যখন তার করা কাজের ফল ভোগ করে তখন প্রোনাউনের রিফ্লেক্সিভ ফর্ম লিখতে হয়। ওকে স্যার, দেখছি মুভিটা, বুমেরাং নাম ওটার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বিভর। তাহলে একটু খেয়াল করেন, আমরা এখানে 4টা বাক্য লিখে রাখছি। আমি সাধারণত 2টো বাক্য আপনাদেরকে করাই দিব, বাকি 2টা বাক্য আপনারা আনসার করার চেষ্টা করবেন, কেমন? যেমন এখানে দেখতে পাচ্ছি রাকিব হেল্প, রাকিব সাহায্য করেছিল। আপনি প্রশ্ন করেন তো কাকে করেছিল, উত্তর আসতেছে, মানে উত্তর হিসেবে 4টা অপশন পাচ্ছি। মি মানেও আমাকে, মাই মানেও আমাকেই বোঝায়, মাইসেলফ আমারই বোঝায়, মাইন এটা আমারই বোঝাচ্ছে। আই, মি, মাই, মাইসেলফ, মাইন, তাই না? আই থেকেই আসছে তো। তাহলে হেল্প করছে কে? রাকিব। এটা কি বুমেরাং হয়েছে? হেল্পটা কি রাকিব নিজে পাইছে? না, হেল্প করছে রাকিব, কিন্তু সেই হেল্পটা পেয়েছে কে? আমি পাইছি। তার মানে এই বাক্যে আপনি চাইলেও রিফ্লেক্সিভ লিখতে পারবেন না। তাহলে নর্মাল নিয়ম হলো ভার্বের পরে অবজেক্টিভ বসে, মি কারেক্ট, মাইসেলফ বা মাইন্ড লেখা যাবে না। কিন্তু পরের বাক্যটা খেয়াল করেন তো, আই হেল্পড, হেল্প করছে কে? আমি। হেল্প পাইছে কে? মি বললেও আমারই বোঝায়, মাই বললেও আমাকে বোঝায়, মাইসেলফ বললেও আমাকে বোঝায়, মাইন্ড বললেও আমাকে বোঝায়। তার মানে এই বাক্যে হেল্প করছে কে? আমি। হেল্প পেয়েছে কে? আমি। তার মানে এখানে রিফ্লেকশন হয়ে গেছে, যিনি কাজ করছেন ওই কাজের ফলনে নিজেই উপভোগ করতেছেন বা ভোগ করতেছেন। সো এইখানে আর বললেন না, এখন আর আগের নিয়ম টানা যাবে না যে ভার্বের পরে অবজেক্ট বসে। এখন আমাদেরকে ভার্বের পরে প্রোনাউনের রিফ্লেক্সিভ ফর্ম লিখতে হবে। এটা হবে আই হেল্পড মাইসেলফ। ওকে আচ্ছা, নাও নাম্বার 3 and 4, এই দুটো হচ্ছে ইয়োর টার্ন, আপনাদের পালা। নাম্বার 3 এবং নাম্বার 4 এটা হচ্ছে আপনাদের পালা। একটু ট্রাই করেন তো দেখি। নাম্বার 3 এবং নাম্বার 4 এটা হচ্ছে আপনাদের পালা, ট্রাই করেন দেখি পারেন কিনা। জানি পারবেন ইনশাল্লাহ। একটু একটু কুইকলি করবো আমরা। হ্যাঁ, আমরা একটু কুইকলি করার চেষ্টা করি প্লিজ। আচ্ছা মাশাল্লাহ, এই তো, থ্যাংক ইউ, অনেকে করে ফেলছেন। ওয়াও, ইরফান আলী, ওয়ালাইকুম আসসালাম। তাসবির ভাই, ফাজলে রাব্বি, আবু সালি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মেয়ের কথা বলা হচ্ছে। মেয়েটা মানে শি কুকড, সে রান্না করছে। কি রান্না করছে? নুডলস রান্না করছে। ক্ষুধা লাগতেছে, তাই না? সে নুডলস রান্না করছে ফর। আচ্ছা, এই ফরের পরে যেই 4টা শব্দ আছে, এটা কি ওই মেয়েটারে বোঝায় না। তার মানে নুডলস রান্না করছে মহিলা, কিন্তু খাবে কিডা? খাবো আমি। তাহলে উনি নিজে রান্না করে নিজে খাইতে পারতেছে না। নর্মাল নিয়ম, প্রেপোজিশনের পর অবজেক্টিভ বসছে অবজেক্টিভ। এইবার দেখেন, শি কুকড নুডলস, এইখানেও সাবজেক্ট, এইখানেও ভার্ব, এইখানেও সাম নুডলস, এইখানেও প্রেপোজিশন। বাট নুডলস রান্না করছে যিনি, এইবার সেই নুডলস খাবে উনি নিজেই। তার মানে এইবার আমাদের লিখতে হবে হারসেলফ। এইটা হয়ে গেল কি? রিফ্লেক্সিভ। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। তাহলে এই তো হারেস ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, যিনি কাজ করবেন উনি যদি ওই কাজের ফল নিজে ভোগ করে ফেলে, তাহলে আপনাকে প্রোনাউনের পজিটিভ ফর্ম লিখতে হবে। এখন আমরা একটা ইন্টারেস্টিং তথ্য দেখব। তথ্যটা হলো, সেলফ থাকার পরেও রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। ঠিক আছে, সেলফ থাকবে ঠিক, বাট এইবার রিফ্লেক্সিভ প্রোনাউন না হয়ে হবে ইমফ্যাটিক প্রোনাউন। সাধারণত এই ধরনের প্রশ্ন আসলে, বিশেষ করে অ্যাডমিশনে এই ধরনের প্রশ্ন আসলে স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল উত্তর করতে পারে। হ্যাঁ, তাহলে আসলে আমরা একটু দেখে নিই সেলফ থাকার পরেও কখন রিফ্লেক্সিভ হয় না। আচ্ছা, খেয়াল করেন, আমরা কিন্তু প্রোনাউন রেফারেন্সেই আসি বাবা। হ্যাঁ, এই যে দেখেন 2 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ একটা রুল। এই রুলে আমরা অনেকেই গুল মেরে ভুল করে আসি। সেটা হলো, সাবজেক্টের উপরে জোর দেওয়ার জন্য অনেক সময় সাবজেক্ট বা অবজেক্টের পরে, তাহলে জোর দিব সাবজেক্টের উপরে, কিন্তু আমরা সেলফ অথবা সেলফ শব্দটা লিখবো সাবজেক্ট বা অবজেক্টের পরে।
যখন আমরা এটা ব্যবহার করব তখন এই সেলফযুক্ত প্রোনাউনটাকে বলা হবে ইমফ্যাটিক প্রোনাউন। কেউ কেউ এটাকে বলে ইন্টেন্সিভ প্রোনাউন। ঠিক আছে, ইন্টেন্সিভ প্রোনাউন। মোহাম্মদ আশরাফুল, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ভাইয়া এই ক্লাসটা নোট করব। হ্যাঁ ফুয়াদ ভাই নোট করতে পারেন। আচ্ছা আমরা এবার একটু খেয়াল করি। হ্যাঁ, এই আমি এই পাশে লিখে দিলাম চে উ। চে উ মানে হলো চেনার উপায়। ঠিক আছে, সাধারণত সাবজেক্টের পর অথবা অবজেক্টের পর সেলফ যুক্ত হবে অথবা সেলফস যুক্ত হবে। সিঙ্গুলার হলে সেলফ, প্লুরাল হলে সেলফস। আর বাংলায় সাবজেক্টের সাথে রস্যই যোগ হবে, যেমন আমি, তুমি, সুমি, সাকিবি, তাই তো, ফুয়াদেই, আশরাফুলি, হ্যাঁ এরকম টাইপের। যেমন ধরেন আপনি একটা বাক্য লিখতেছেন। হ্যাঁ, আপনি একটা বাক্য লিখতেছেন যে আমি তোমাকে সাহায্য করেছিলাম, একদম সহজ ভাষায় লিখে দিচ্ছি আর কি। হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করেছিলাম, আমি তোমাকে সাহায্য করেছিলাম। তাহলে এই বাক্যটার ইংরেজি আপনি কি লিখবেন? হ্যাঁ, নর্মালি আমরা লিখব আই হেল্পড ইউ। আমি তোমাকে সাহায্য করেছিলাম। আপনি আপনার এক বন্ধুরে বললেন যে ভাই তুই খুব বিপদে ছিলি, মনে করে দেখ আমি তোরে সাহায্য করছিলাম, কিন্তু আপনার বন্ধু হইতেছে খাটাস। ঠিক আছে, জন্মের খাটাস, বুইরা খাটাস। ও কোনোভাবেই আপনার ক্রেডিট দিতে রাজি নাই, বলতেছে হ্যাঁ তুই আমারে হেল্প করিস নাই, আমারে হেল্প করছে আশা। আপনি বলেন না আমি তো হেল্প করছিলাম, সে বলতেছে না তুমি আমাকে হেল্প করো নাই, আমাকে হেল্প করছিল বিভোর দত্ত। আপনি আবার বলতেছেন যে না আমি তোর হেল্প করছিলাম, কিন্তু ওই যে ও তো খাটাস, সে স্বীকার করতেছে না। তখন আপনি আমি তোমাকে সাহায্য করেছিলাম আর বলবেন না, তখন আপনি কি বলবেন? যে বেটা সোসা বিলাই, তোর বিপদের সময় আমি তোকে সাহায্য করেছিলাম। এই যে দেখেন, আগে বলেছিলাম আমি তোমাকে সাহায্য করেছিলাম, এখন বলতেছি আমি তোমাকে সাহায্য করেছিলাম। জোর দিলাম কার উপর? সাবজেক্টের উপর। তখন সাবজেক্টের পরে আমরা কি লিখব? আই মাইসেলফ। এই যে দেখেন আই মাইসেলফ হেল্প ইউ, এবার বাংলা হয়ে গেল আমি তোমাকে সাহায্য করেছিলাম। এখন কেউ যদি এই মাইসেলফটাকে রিফ্লেক্সিভ বলে, ভুলটা কোথায়? আচ্ছা ভুল হলো, দেখেন আমরা বলেছিলাম রিফ্লেক্সিভ হতে গেলে কাজ করবেন যিনি, মানে সাবজেক্ট নিজেই সেই কাজের ফল ভোগ করবে। আপনারা একটু এই বাক্যটাতে খেয়াল করেন তো, এই বাক্যে হেল্প করছে কে? আমি। এই হেল্পটা পাইছে কে? এটা কি আমি পেয়েছি? আমি তো পাই নাই। এইটা হেল্প তো পাইছো তুমি। তাইলে দেখেন এইখানে রিফ্লেকশন হয় নাই, এইখানে রিফ্লেকশন হয় নাই। কাজ করছে একজন, ফল ভোগ করছে আরেকজন। তাই এইটারে আবেগের চোটে, খুশির ঠেলায় ভাল লাগে বলবেন যে দাদা আবেগ কাজ করছিল, দাদা বিবেক কাজ করে নাই, তাহলে তো বিপদ হয়ে যাবে সোনামণির দল। এইটারে আপনার কি বলা লাগবে? এইটা হলো এমফ্যাটিক প্রোনাউন। তাই সেলফ থাকলেই আপনি যদি বলে ফেলেন যে এটা তো রিফ্লেক্সিভ প্রোনাউন, হবে না? হবে তো, ভুল হবে। তাহলে ভুল ছেড়ে রুলে আসেন। আশা করি বুঝতে পারছেন। এইটাই যদি আপনাকে মাইসেলফের নিচে আন্ডারলাইন করে অ্যাডমিশনে দেয়, হ্যাঁ আপনাকে যদি আন্ডারলাইন করে দেয় যে এখানে মাইসেলফ কোন ধরনের প্রোনাউন, দেখবেন মোটামুটি 90% পোলাপাইন লিখে দিবে এত সহজ রিফ্লেক্সিভ। এই রিফ্লেক্সিভ বললে তো ঝামেলা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এটা হলো ইমফ্যাটিক বা ইন্টেন্সিভ প্রোনাউন। আমরা কিন্তু প্রোনাউন রেফারেন্সের মোটামুটি 90% শেষ করে ফেলছি। 90% শেষ না করলেও 80% শেষ করে ফেলছি। এইবার আসেন আমরা যেটা দেখব এখন দেখব পজেসিভ প্রোনাউন বা ডাবল পজেসিভ। এখন প্রশ্ন হইতেছে ভাই ডাবল পজেসিভ আবার কি জিনিস? এই যে বাবা আমরা এই জায়গাটা দেখছিলাম, আপনাদের মনে পড়ে? এই যে দেখেন আমরা একটা কাজ করি, আমরা এইখানে যা আছে সব মুছে ফেললাম। এখানে যা আছে সব মুছে ফেললাম, যা সব কালা কালা। হ্যাঁ, সাদা সাদা কালা কালা গান শুনে আসছেন না? সব কালা কালা করে দিছি। হ্যাঁ, এবার আমরা যে কাজটা করব দেখেন, পজেসিভ কেস বা পিসি এটা হলো মাই, কিন্তু ডাবল পজেসিভ কি? মাইন। আওয়ার হলো পজেসিভ, কিন্তু ডাবল পজেসিভ কি? আওয়ার্স। ইওর হলো পজেসিভ, কিন্তু ডাবল পজেসিভ কি? ইয়ার্স। হিজ হলো পজেসিভ, আবার হিজ নিজেই ডাবল পজেসিভ। হার হলো পজেসিভ, ডাবল পজেসিভ হার্টস। ইটস ইটস, দেয়ার দেয়ার্স। সো জাস্ট একটু খেয়াল করেন, মাই পজেসিভ অ্যাজেক্টিভ। মাই শব্দটা কি? মাই শব্দটা হলো পজেসিভ অ্যাজেক্টিভ, মানে এটা পজেসিভ তবে কাজ করবে অ্যাজেক্টিভের। অন্যদিকে মাইন এটা হলো পজেসিভ প্রোনাউন। হ্যাঁ, থ্যাংক ইউ হারেস স্যার।
আচ্ছা, তাহলে আওয়ার, আওয়ার্স, এইটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইটা যদি মাথায় না থাকে খাতায় কি করবেন, ঝামেলা হয়ে যাবে। নাফিস ভাই বলতেছে এই টপিক কি আবার পড়াবেন? আচ্ছা বাবা, যেগুলো টপিক আছে এগুলো তো পাবেন আজকে, হ্যাঁ ক্লাস শেষে স্লাইড পাবেন, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা তাহলে আসেন আমরা এবার একটু পরের অংশে চলে যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে দেখতেছি অহেতুক কমেন্ট করে যারা ক্লাস করতেছে তাদেরকে বিরক্ত করতেছেন। মনে করেন দুনিয়া অনেক মানুষের কাজ আছে, বুঝছেন? আবার কিছু মানুষ থাকে এদের কোনো কাজ নাই। এগো কাজ কি জানেন? যারা কাজ করে এগুলো বিরক্ত করে আর কি। সো যারা কাজ করতেছে এদেরকে বিরক্ত করেন না ভাই। আপনার হয়তো অনেক অকাজের কুকাজের সময় আছে, মানে ওখানে গিয়ে সময়টা কাজে লাগান। এখানে যারা ক্লাস করতেছে তাদেরকে বিরক্ত না করি, বহুত ভালো হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা দেখব কোন জায়গাটায় পজিটিভ বসে আর কোন জায়গাটায় ডাবল পজিটিভ বসে, ডিফারেন্সটা দেখতে হবে। ওকে, সেটা একটু আমাদেরকে একটু দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ভদ্রলোক নিজের মুখ দেখাইতে পারে না, উনি অন্যের মুখ কেমনে বুঝবে বলেন তো, তাই না? আচ্ছা, ছেলে মানুষে মুখ ঢাইকা রাইখা এই যে আরেকজন ছেলে মানুষকে বিরক্ত করতেছেন, দাদা এটা তো সমস্যা। ঠিক আছে, আসেন তাহলে আমরা পরের অংশে চলে যাই। আচ্ছা এইবার তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ডাবল পজিটিভ কোন জায়গাটায় বসে। আচ্ছা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, দেখেন ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে, ধরেন আপনি একটা ম্যাথ করতেছেন, ম্যাথে পাইছেন px প্লাস py প্লাস pz। তা আমরা কি এইভাবে px প্লাস py প্লাস pz এভাবে লিখি না। আমরা কিন্তু এভাবে লিখি না। আমরা কি করি, এই দেখেন প্রত্যেকটা রাশির সাথে p কমন থাকায় পিটার আমরা কমন নিয়ে আমরা কি লিখি, phi ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন প্রশ্ন হচ্ছে আমি এইভাবে না লিখে এইভাবে লিখলে কি সমস্যা হতো? এখানে একটা সমস্যা হয়তো। এই সমস্যাটার নাম কি জানেন? এই সমস্যাটার নাম হচ্ছে রিডান্ডান্সি, মানে বাহুল্য দোষ। ঠিক আছে, বাহুল্য দোষ। বাহুল্য দোষটা কি? এই যে আমি px py pz বারবার লিখতেছি, বারবার লেখা যাবে না। যদি লেখেন এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল রিডান্ডেন্সি অর গাণিতিক বাহুল্য দোষ। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল রিডান্ডেন্সি বা গাণিতিক বাহুল্য দোষ। এরকম টাইপের আমরা কিছু বাক্য লিখতে গেলেও রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ করি। যেমন ধরেন আপনি বলতেছেন আমার জীবনের লাইফে তোমার মতো মানুষ দেখি নাই। এই যে আপনি যখন বলতেছেন আমার জীবনের লাইফে তোমার মতো মানুষ দেখি নাই, ভাই জীবন আর লাইফ কি আলাদা? একই তো। হ্যাঁ এরকম আর কি। হ্যাঁ আচ্ছা তাহলে খেয়াল করেন, আমরা এই অংশটারও মুছে ফেললাম। আমরা এখন যে জিনিসটা দেখব, কোনো একটা সেন্টেন্সে একটা নাউনকে আমরা যদি দুইবার লিখে ফেলি, খেয়াল করেন একটা নাউনকে কি দুইবার লেখা যায় না? যায়, লেখা যায়। ঠিক আছে, কোনো নাউনকে যদি দুইবার লিখে ফেলেন সেক্ষেত্রে আপনি দেখবেন, ধরেন একটা বাক্যে একটা নাউন দুইবার আছে, আপনাকে দেখতে হবে যে ওই নাউনের সামনে পিসি আছে কিনা। যদি পিসি থাকে, অর্থাৎ পিসি প্লাস যদি নাউন থাকে, তখন এক নাউন দুইবার না লিখে পিসি প্লাস নাউনের পরিবর্তে ডিপি লিখবেন। আবারও বলি, ঠিক আছে? দেখেন ধরেন কোনো একটা সেন্টেন্স লিখতে গিয়ে আপনি একটা নাউন লিখছেন, ওই বাক্যে ওই নাউনটা আবার লিখছেন। এখন প্রশ্ন হচ্ছে এক নাউন কি দুইবার লেখা যায় না? যায়। তবে কোনো কারণে ওই নাউনের আগে যদি আপনি একটা পিসি পেয়ে যান, সেটা সামনে হোক আর দ্বিতীয় নাউনের ক্ষেত্রে হোক, তখন এক নাউন আর দুইবার লিখবেন না, তখন পিসি প্লাস নাউনটাকে কেটে দিয়ে ওই জায়গাটাতে আপনাকে ডিপি লিখতে হবে। হ্যাঁ কিভাবে লিখতে হবে আসেন আমরা একটা বাক্য, একদম সহজ সরল নিরীহ একটা বাক্য লিখে শিখে নেই। হ্যাঁ আসেন তাহলে আমরা একটু দেখে নেই। আচ্ছা তাহলে আমি একটা নিরীহ টাইপের বাক্য দেই। কার মতো নিরীহ? ধরে নেন এই যে আমাদের এখানে মাহিদ আল ইমরানের মতো নিরীহ একটা বাক্য লিখতেছি। তাহলে ধরে নেন মাহিদ আল ইমরানটা, ধরে নেন আমরা একটা বাক্য লিখে দিলাম যে, ধরেন আমরা লিখলাম যে আমাদের গ্রাম, একদম সহজ সরল একটা বাক্য লিখতেছি। হ্যাঁ আমাদের গ্রাম হলো, এই হলো শব্দটা আপনি চাইলে লিখতে পারেন, চাইলে বাদ দিতে পারেন। হ্যাঁ আপনি চাইলে এটাকে লিখতেও পারেন আবার বাদও দিতে পারেন। আমাদের গ্রাম হলো একটা ছোট্ট গ্রাম। এবার আমরা যেই কাজটা করব, হ্যাঁ আমরা ওই অনেক সময় এই কাজটা করে কে জানেন? গুগল ট্রান্সলেটর। সব সময় কিন্তু গুগল ট্রান্সলেটর কারেক্টলি ট্রান্সলেট করতে পারে না। তো এখানে আমরা এটাকে গুগল ট্রান্সলেটরের মতো ট্রান্সলেট করব। তাহলে আমাদের ইংরেজি আপনি কি বলবেন? আমাদের ইংরেজি বলতে হবে আওয়ার। গ্রামের ইংরেজি ভিলেজ। গ্রামের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে ঘেটো, এটা আফ্রিকান ইংলিশ ঘেটো। এই ঘেটো মানেও গ্রাম, মাথায় রেখেন কিন্তু। হ্যাঁ আচ্ছা আওয়ার ভিলেজ। এবার হলোর ইংরেজি কি? ইজ। একটার ইংরেজি এই, ছোট, স্মল, টাইনি। আবার দেখেন তো ভিলেজ, এই যে শব্দটা আসছে।
আচ্ছা, আমাকে কে বলতে পারবেন এই যে আওয়ার ভিলেজ ইজ এ স্মল ভিলেজ, এই বাক্যটা রং নাকি রাইট? হ্যাঁ, এই বাক্যটা রং নাকি রাইট একটু বলেন তো, কমেন্ট করেন। ঠিক আছে, আওয়ার ভিলেজ ইজ এ স্মল ভিলেজ, ইজ ইট রং অর রাইট সেন্টেন্স? আপনাদের কাছে কি মনে হয়, এই বাক্যটা কি সঠিক নাকি এই বাক্যটাতে প্রবলেম আছে? দেখেন তো এই বাক্যটাতে আমরা কোনো রকমের রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ পাই কিনা। ক্লাস নোট দিবেন না? হ্যাঁ, ক্লাস নোট পাবেন তো। এই তো মাশাআল্লাহ, অনেকে লিখছে রং। জি, এই বাক্যটা 100% রং। এখন বলতে পারেন ভাইয়া আমরা তো এরকম বাক্য লিখছি, ছোটবেলায় নাম্বার পাইছি। হ্যাঁ, ছোটবেলায় তো আমরা অনেক কথা বলি, ছোটবেলায় বাবার নাম ধরে ডাকলে বাবা খুশি হয়। আমার বয়স যখন 2 বছর ছিল, 3 বছর ছিল, আমি আমার আব্বার নাম ধরে ডাকলে আমার আব্বা খুশি হইতো। কিন্তু আমি এই যে বুড়া হয়ে গেছি, বড় হয়ে গেছি, দামড়া হয়ে গেছি, আজকে গিয়ে যদি বলি আব্বার নাম ধরে আর কি, হ্যাঁ, নাম ধরে ডাইকা যদি বলি দাও তো 20টা টাকা, আমার টাকা দিবে? তাহলে বড় হওয়ার সাথে সাথে বাক্যের মান বাড়াইতে হয়। ছোটবেলায় বাবার নাম ধরে ডাকলে পুরস্কার পাইছেন, আর আজকে কিল ঘুষি এগুলো দিবে। এই যে দেখেন ভিলেজ শব্দটা, এটা একটা নাউন, আমরা একবার পাইছি, ভিলেজ শব্দটা আবারও পাইছি আমরা। তো কোনো নাউন আমরা যখন একটা সেন্টেন্সে পাই তখন দেখতে হবে ওর সামনে কোনো পিসি আছে কিনা। এই যে পিসি পেয়ে গেছি। যখন পিসি প্লাস নাউন চলে আসে তখন ওই নাউনটাকে আপনি, আমি, আমরা চাইলেও আর লিখতে পারবো না। তখন আমাদেরকে পজিটিভ কেস প্লাস নাউনের পরিবর্তে ডিপি লিখতে হবে। তাহলে বাক্যটা হবে কি, আওয়ার্স ইজ আ স্মল ভিলেজ। আচ্ছা, এইবার একটু কমেন্ট করেন তো বাক্যটা কি রং নাকি রাইট? এবার একটু কমেন্ট করেন তো বাক্যটা রং নাকি রাইট? এবার একটু কমেন্ট করতে হবে বাক্যটা রং নাকি রাইট। ঠিক আছে, কমেন্ট করেন বাক্যটা কি রং নাকি রাইট। সাজিদুর রহমান মিল্টন একটা সুন্দর সেন্টেন্স লিখছে, এই বাক্যটা 100% রাইট। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, উনি লিখতেছে দিস ফ্যান, এই কলমটা, ইজ হলো, দেখেন এই বাক্যটা ছিল এরকম, দিস ফ্যান ইজ ইয়োর ফ্যান, এই কলম হলো তোমার কলম। তাহলে ভাই দিস ফ্যান ইজ ইয়োর ফ্যান, দুইবার তো ফ্যান এনে প্যান প্যান করা যাবে না, তাহলে প্যান প্যান ঘ্যান ঘ্যান বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা এই জায়গাটাতে লিখবো দিস ফ্যান ইজ ইয়োর্স। আশা করি বুঝতে পারছেন। ওকে, এই বাক্যটা 100% কারেক্ট। এখন অনেকে চিন্তা করতে পারে ভাই ইয়োর্স কি কখনো সাবজেক্ট হয়? আচ্ছা, আপনাদেরকে আমি একটা জায়গা দেখাইতেছি, তাইলে বুঝতে পারবেন যে এটা আসলে সাবজেক্ট হয় নাকি হয় না। ঠিক আছে, তাহলে আসেন আমরা গুগল মামার কাছে চলে যাব। হ্যাঁ, গুগল মামার কাছে গিয়ে আপনাকে একটা সুন্দর কাজ করতে হবে। কি কাজ করবেন? আপনি সার্চ অপশনে চলে যাবেন, গিয়ে লিখবেন yourdictionary.com। yourdictionary.com, এই যে আমার এখানে অলরেডি শো করছে। সো আমি এটা কি হলো, এই যে yourdictionary.com এ ঢুকে গেলাম। খেয়াল করেন কিন্তু মারাত্মক একটা জিনিস শিখতে পারবেন আজকে। আচ্ছা খেয়াল করেন, এই যে আমরা yourdictionary.com এ চলে গেলাম, এইখানে একটা সার্চ অপশন চলে আসছে। মানে কোনো একটা বাক্য, আপনি একটা সেন্টেন্স লিখছেন, যেমন দেখেন আমরা এখানে কি সেন্টেন্স লিখছিলাম, আওয়ার্স ইজ এ স্মল ভিলেজ। এখন অনেকে চিন্তা করতে পারে আওয়ার্স কি কখনো ভার্বের আগে বসে? আমরা তো বসতে দেখি না। আচ্ছা দেখেন কিনা এটা আমরা চেক করবো। হ্যাঁ, তাহলে আমরা yourdictionary.com এ চলে যাব। এইখানে গিয়ে আমার কাজ হচ্ছে আগে আওয়ার্স লেখা। এই যে আমি লিখছি আওয়ার্স, ঠিক আছে, লেখা। এবার আমি সার্চ দেব, আমি সার্চে চলে গেলাম। হ্যাঁ, এই সার্চ করি, আমরা যে সার্চে চলে গেলাম, এই যে দেখেন সার্চে চলে যাওয়ার সাথে সাথে এইবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট চলে আসছে। দেখেন, হ্যাঁ, আমরা যখন সার্চে চলে গেছি এবার আওয়ার্স আসছে কিন্তু। হ্যাঁ, এই যে আওয়ার্স আসছে, আওয়ার্স চলে আসছে। এবার এইখানে আপনি পাচ্ছেন মিনিং অ্যান্ড সেন্টেন্স। তাহলে আমাদের দরকার সেন্টেন্সে আওয়ার্স সাবজেক্ট হতে পারে কিনা। ঠিক আছে, এইবার আমরা সেন্টেন্সে চলে যাব। আমরা গেলাম সেন্টেন্সে, আই থিঙ্ক ইটস লোডিং, লোড নিচ্ছে। এই যে দেখেন, এইবার yourdictionary.com আমাদেরকে বলবে যে আওয়ার্স কোনো সেন্টেন্সে ভার্বের পূর্বে সাবজেক্ট হতে পারে কিনা। ওকে, লেটস চেক। এই যে তারা আমাদেরকে বেশ কিছু বাক্য দিচ্ছে। প্রথম বাক্যটা হলো উই অল রিমেম্বার আওয়ার্স। আচ্ছা ঠিক আছে, আমরা দ্বিতীয় বাক্যটা পেয়ে গেছি। দেখেন
এই বাক্যটা আমাদেরকে কি বলছে? এই বাক্যটা আমাদেরকে বলতেছে দেখেন আওয়ার্স ইজ বেটার, আওয়ার ইজ বেটার, তার মানে কি খেয়াল করছেন? এই যে দেখেন তো ভার্বের পূর্বে আওয়ার্স বসে কিনা? বসছে, বসে না? এইবার দেখেন, আবার দেখেন আওয়ার্স মাস্ট হ্যাভ, তাহলে এটা তো হওয়া উচিত ছিল উই মাস্ট হ্যাভ, এই যে আওয়ার্স হয়েছে, তাহলে হয় না? হয়। এইরকম আপনি লট অফ সেন্টেন্সেস পাবেন, হিউজ সেন্টেন্স পাবেন, যেমন দেখেন আওয়ার্স উড হ্যাভ নট রোটেড আইদার। খেয়াল করেন, এরকম লটস অফ সেন্টেন্সেস ক্যান বি ফাউন্ড ইফ ইউ সার্চ অন yourdictionary.com। এরকম হিউজ পরিমাণ বাক্য পাওয়া যাবে, দেখেন অসংখ্য বাক্য পাবেন। আওয়ার্স ইজ আ ম্যানি সাইডেড ম্যানি কালার্ড ওয়ার্ল্ড, দেখছেন? তাহলে আপনার কাজ কি? এখন আমি বারবারই বলি, যুগ তো গুগলের যুগ, কাজে লাগাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসেন আমরা আগের জায়গায় চলে যাই। যারা চিন্তা করতেছেন আওয়ার্স সাবজেক্ট হয় কিনা, তারা অলরেডি উত্তর পেয়ে গেছেন, তাহলে আর দক্ষিণে না যাই। এবার আপনাদের পালা, আপনারা আমাকে এই প্রশ্নটার সঠিক উত্তরটা দিয়ে বলে দেন এটার উত্তরটা কি হবে। ইয়োর টার্ন, ঠিক আছে? আপনারা এই প্রশ্নটার উত্তর দিয়ে দেন আমাদেরকে। এই প্রশ্নটার উত্তর আমাদেরকে দিতে হবে, দেখি কে কুইকলি এটার উত্তর করতে পারেন। এ বি সি ডি কোনটা হতে পারে? হ্যাঁ, এই যে অনেকে সুরভি সূচি উত্তর লিখছেন, ইয়াসিন লিখছেন। দেখি কে কে লিখতে পারেন এই প্রশ্নটার উত্তর। আমরা একটু এই প্রশ্নটার উত্তর লিখে দেই। আচ্ছা, অনেকে লিখতেছেন, হ্যাঁ আমরা একটু চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। হ্যাঁ, আচ্ছা, ওয়াও, এই তো। আচ্ছা দেখেন, আমরা উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট, কোনটা রং না। তাহলে এখানে লেখা আছে মাই ফ্ল্যাট, আমার ফ্ল্যাটটা ইজ লার্জার দ্যান ইউর ফ্ল্যাট। তাহলে দেখেন এই যে ফ্ল্যাট একটা নাউন, সেম নাউন এখানেও আছে। এইখানে মজার বিষয় হচ্ছে আমরা মেঘ না চাইতে বৃষ্টি পাওয়া গেছি, বৃষ্টি বর্ষা দুইজনেরই পাইছেন। তাহলে এই যে পিসি প্লাস নাউন, আমরা জানি পিসি প্লাস নাউন যদি থাকে তাহলে ওটাকে তুলে দেওয়া লাগে। সো আমরা এখানে এই যে ইয়োর ফ্ল্যাটটাকে কেটে দিয়ে কি লিখতে পারি? এই জায়গাটাতে লিখতে পারি ইয়োর্স, যেটা বি নাম্বারে হয়েছে। আবার আমরা চাইলে মাই ফ্ল্যাটটাকে কেটে দিয়ে এখানেও কিন্তু মাইন লিখতে পারতাম, যেটা আপনারা একবারও খেয়াল করেন নাই। সো কারেক্ট আনসার হচ্ছে বি, কারেক্ট আনসার হচ্ছে সি। কিন্তু ডিতে বি এবং সি উভয়ই নেওয়ার সুযোগ আছে। তাই তাই এটা যেহেতু 50% কারেক্ট, এটা যেহেতু 50% কারেক্ট, আপনি কি 50% নেবেন নাকি 100%? সো যখন দুটো উত্তর থাকে আমরা অনেকে বোকার মতো করি কি, প্রথমটা দেখি আর কি, প্রথমটা দেখবেন না, দ্বিতীয়টা দেখবেন। হ্যাঁ, অনেকে বলে কি দুটো উত্তর থাকলে প্রথমটা দেওয়া লাগে। আরে বাবা, 3 নাম্বার 4 নাম্বারে গিয়ে তো দুটো নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সো রাইট আনসার হচ্ছে ডি। কেমন? ওকে ম্যান, কামন। তাহলে এতটুকু বুঝে ফেলেছেন ইনশাল্লাহ। এখন তাহলে আমরা ধরে নিতে পারি প্রোনাউনের যে ব্যবহারগুলো ছিল এটা আপনি আমি আমরা পারি, ঠিক আছে? সো এই যে দেখেন আমাদের পুরো ক্লাস জুড়ে আমরা ইতোমধ্যে জেনে ফেলছি কোন কোন জায়গায় সাবজেক্টিভ, কোথায় অবজেক্টিভ, কোথায় পজেসিভ, কোথায় রিফ্লেক্সিভ এবং কোন জায়গাটাতে ডাবল পজেসিভ প্রোনাউন বসে। ওকে, যেহেতু আমরা 100% জেনে ফেলছি আলহামদুলিল্লাহ। এই তো বিভর দত্ত, সালমান শাহরুখ কাম সারছে, একাই দুইজন নায়কের নাম নিয়ে নিছেন। আচ্ছা, ধন্যবাদ। এই তো আশা, ধন্যবাদ। নাজমুল হাসান ভাই বি দিয়েছেন। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই পর্যন্ত পেরে গেছি। এইবার আসেন আমরা ধরে নিতে পারি আমাদের হচ্ছে গিয়ে প্রোনাউন রেফারেন্স, ইন্টারমিডিয়েটের প্রোনাউন রেফারেন্সের 90% শেষ, 90% শেষ। তাহলে আসেন বাকি 10% দেখে ফেলি আমরা। আচ্ছা, এখন আমরা যে আইটেমটা দেখব এটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। বারবার রিলেটিভ প্রোনাউন বলার সময় নাই, সুযোগ নাই, আমরা এটাকে আরপি বলবো। আরপি মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রমনা পার্ক না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, দেখেন তো। আচ্ছা, এইখানে অনেক তথ্য দেয়া আছে, তথ্যবাদ। হ্যাঁ, এই তথ্যবাদ আমরা একটা কাজ করি, আমরা ডায়াগ্রামের মাধ্যমে এই বিষয়টা জেনে নিই। ধরেন আপনি কোনো একটা সেন্টেন্সে আপনি একটা নাউনকে পেয়ে গেছেন। হ্যাঁ, নাউন পাইছেন অথবা একটা প্রোনাউন পেয়ে গেছেন। তাহলে এটা হলো একটা নাউন বা প্রোনাউন। আপনি যদি দেখেন যে এই নাউনের পরে তীর চিহ্ন কোথায় সেটা তো বুঝতেই পারতেছেন।
আপনি যদি দেখেন নাউনের ঠিক পরে যদি দ্যাট চলে আসে অথবা নাউনের ঠিক পরে যদি ডব্লিউএস ওয়ার্ড চলে আসে, তখন আপনাকে দেখতে হবে যে এই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা যদি আগের যেই নাউন বা প্রোনাউন তাকেই বোঝায়। আরেকবার দেখেন, আরেকবার শুনেন, নাউন বা প্রোনাউনের পরে যদি দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড থাকে, সেই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা যদি আগের নাউন বা প্রোনাউনটাকেই বোঝায়, সেক্ষেত্রে আমরা এই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটাকে বলে ফেলবো যে এইটাই হলো আরপি, মানে রিলেটিভ প্রোনাউন। আর তখন আগের নাউনটাকে বা প্রোনাউনটাকে আর নাউন প্রোনাউন বলা হয় না, তখন এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টকে বাংলায় বলা হয় পূর্বপদ। ওকে, আসেন তাহলে আমরা একটা বাক্যের মাধ্যমে দেখে নেই। ভাইয়া টেস্ট পেপার কোনটা কিনবো? আচ্ছা, টেস্ট পেপার নবদূতটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। এখন এটা তো জনে জনে মনে মনে ভিন্ন হইতে পারে, কারো কাছে ক্যাটরিনারে ভাল লাগে, কারো কাছে মর্জিনারে ভাল লাগে। হ্যাঁ, আমার কাছে ভাল লাগে হচ্ছে নবদূত, আপনার কাছে যেটা ভাল লাগে নিয়ে নেন। ওকে, আচ্ছা, ধন্যবাদ মফিদুল এসকে। আচ্ছা, তাহলে আসেন আমি একটা বাক্য লিখতেছি, মনোযোগ সহকারে দেখেন। ধরেন আপনি লিখতেছেন যে রানা স আ বয়। বাক্যটার বাংলা কি? রানা একটা ছেলেকে দেখলো। বাক্য এখানে শেষ। ক্লাস আর কতক্ষণ হবে, তাই না? এই সুন্দর প্রশ্ন করছেন যে ভাইয়া ক্লাস আর কতক্ষণ হবে। ক্লাস মানে 1.5 ঘন্টা হবে আর কি। হ্যাঁ, 1.5 ঘন্টায় কমপ্লিটলি শেষ করে ফেলবো আমরা। তাহলে দেখেন রানা স আ বয়, রানা একটা ছেলেরে দেখলো। এই যে দেখেন তো ভাই, রানা একটা ছেলেরে দেখলো বা একটা বয়কে দেখলো। বয় একটা কি? বয় একটা নাউন। বাক্য এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি বাক্যের একদিন আমাদের যত দিন লাগে, আজকে খেলা হবে। এইবার আমরা এখানে লিখলাম হু। তো বাবা, এই হু মানে কি? হু মানে হলো যে। তা যে মানে কে? ওই যে বয় বা ছেলেটা। আমরা যখন বললাম রানা একটা ছেলেকে দেখলো, যে দেখেন তো এই যে ডব্লিউএস ওয়ার্ডটা আমরা বলছিলাম দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড নাউনের পরে বসবে। বসছে কিনা নাউনের পরে? বসে সে নাউন কি বোঝাচ্ছে কিনা? বুঝাইতেছে। তাহলে আপনি এটাকে বলবেন যে আপনি আর পি, মানে কি? রিলেটিভ প্রোনাউন। এখন এটা কিন্তু কমপ্লিট বাক্য হয় নাই। রানা স আ বয়, রানা একটা ছেলেকে দেখলো, হু লিভস ইন যশোর, যে যশোরে বাস করে। ঠিক আছে, তাহলে দেখেন তো হুটা কাকে এক্সপ্রেস করতেছে? বয়কে এক্সপ্রেস করতেছে। সো আমরা এটাই বলছিলাম যে যখন দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড নাউনের পরে বসে আগের নাউনকে বোঝায়, তখন সেই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? তখন সেই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এই যে এখন এই বয়টা কিন্তু আমাদের জন্য হয়ে গেছে একটা অ্যান্টিসিডেন্ট। আবার অ্যান্টাসিড প্লাস বললেন না। এবার একটা বিষয় আসেন, খুব ইন্টারেস্টিং একটা তথ্য দেখবো আমরা। এই বাক্যটাকে আপনি এইভাবে ইজিলি মাথায় রাখতে পারেন। কিভাবে মাথায় রাখবেন? দেখেন এখানে বাক্য আছে 2টা, খেয়াল করেন কিন্তু, হ্যাঁ, মজার বিষয়। এখানে বাক্য আছে 2টা। প্রথম বাক্য কি? প্রথম বাক্য রানা স আ বয়, রানা একটা ছেলেকে দেখলো। দ্বিতীয় বাক্যটা কি? দ্বিতীয় বাক্য আপনি অলরেডি দেখতে পাচ্ছেন, আ বয় লিভস ইন যশোর। তাহলে খেয়াল করেন এখানে 2টা বাক্য কিন্তু। একটা বাক্য হলো আ বয় লিভস ইন যশোর, এটা একটা বাক্য। রানা স আ বয়, এটা একটা বাক্য। বাক্য কয়টা? 2টা। আবারও বলি, প্রথম বাক্য হচ্ছে, দ্বিতীয় বাক্য হচ্ছে আ বয় লিভস ইন যশোর, একটা ছেলে যশোরে থাকে, এটা একটা বাক্য। রানা একটা ছেলের দেখলো, এটা একটা বাক্য। এই যে বাক্য দুটো, এই বাক্য দুটো কিন্তু আলাদা, এখনো এক হয় নাই। এই আলাদা বাক্য দুটোকে যেই জিনিসটা রিলেটেড করলো তার নামই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এতটুকু বোঝা গেছে কিনা প্লিজ বলেন। একই প্রোনাউন 2বার ভুল হলে 2বার ঠিক করতে হবে? একটা প্রোনাউন যতবার ভুল হবে ততবার ঠিক করতে হবে। মোট 5টা প্রোনাউন থাকবে, 5টা প্রোনাউন মানে 5টা নাউন বা প্রোনাউনের ভুল থাকবে। আমরা সেই ভুলটাকে কারেক্ট করব। 2বার থাকলে 2বার, 5বার থাকলে 5বার, 1বার থাকলে 1বার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন। এইবার আপনাদের খুব ইন্টারেস্টিং ফ্যাক্টটা দেখতে হবে। এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের প্রোনাউন রেফারেন্স করতে গিয়ে কমপক্ষে 1 বা 2বার আসবেই। এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, আমি
এইখানে আপনাদেরকে একটু ভাগ করে দেই। হ্যাঁ, আমি এখানে আপনাদেরকে একটু ভাগ করে দেই। সেটা হলো আচ্ছা, খেয়াল করেন, এই যে এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ, এই সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, এই তিনটা অংশ হচ্ছে মূলত, এই তিনটা অংশ হলো মূলত রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনগুলো তিন রকমের হয়, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউনগুলো তিন রকমের হয়। একটা হলো সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন, আর একটা হলো অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন, আর একটা হলো পজেসিভ রিলেটিভ প্রোনাউন। এখন সমস্যা হবে তাদের জন্য যারা এই যে আমরা তথ্যগুলো পড়ে আসছিলাম যে সাবজেক্টিভ কোথায় বসে, অবজেক্টিভ কোথায় বসে, পজেসিভ কোথায় বসে। আমরা দেখে আসছিলাম ভার্বের পূর্বে সাবজেক্টিভ বসে, আমরা দেখে আসছিলাম বিভার্ব ছাড়া সব ভার্বের পরে অবজেক্টিভ বসে, আমরা দেখে আসছিলাম নাউনের পূর্বে পজেসিভ বসে। এই তথ্যগুলো এক্ষুনি আপনার কাজে লাগবে, ঠিক আছে? এই তথ্যগুলোই এক্ষুনি আপনার কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আসেন দেখেন। তাহলে এই যে আমরা এখানে দেখতেছি অ্যান্টিসিডেন্ট, এটাকে অ্যান্টিসিডেন্ট না বলে আমরা বলবো টাইপস অফ অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে কি? ওই যে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে, ঠিক আছে? একটু খেয়াল করেন, অ্যান্টিসিডেন্টগুলো যদি ব্যক্তি হয় তাহলে সাবজেক্টিভ হিসেবে আপনি লিখবেন হু। হু এর বাংলা হলো যে, যারা, যিনি। অ্যান্টিসিডেন্টটা ব্যক্তি হলে অবজেক্টিভ হিসেবে লিখবেন হুম। হুমের বাংলা হলো যাকে, যাদেরকে। ওকে, এরপরে দেখেন ব্যক্তির ক্ষেত্রে পজেসিভটা হলো হুজ, বাংলা হলো যার বা যাদের। আর এখানে রিলেটিভ অ্যাডভার্ব লেখা আছে, মাথায় রাখবো আমরা ব্যক্তি এবং বস্তু এই দুই জিনিসের কখনো রিলেটিভ অ্যাডভার্ব হয় না। ওকে, এইবার আসেন বস্তুর ক্ষেত্রে সাবজেক্টিভ হবে দ্যাট, হোয়াট, হুইচ, তবে হোয়াটটাকে আমরা লিখবো না। সাধারণত এগুলো কিন্তু অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, অ্যান্টিসিডেন্টের পরে হোয়াট বসে না। প্রশ্ন করতে পারেন আপনি কেন লিখছেন, অনেক বই লেখে তাই আমি লিখে কেটে দিলাম আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন সাবজেক্টিভ হিসেবে বসতে পারে যে জিনিসটা, সাবজেক্টিভ হিসেবে বসতে পারে দ্যাট অর হুইচ, বাংলা হলো যা, যেটি, যেগুলো। অবজেক্টিভ হিসেবেও বসতে পারে দ্যাট বা হুইচ, তখন বাংলাটা পাল্টে গিয়ে হবে যেটিকে, যেগুলোকে। পজেসিভ হিসেবে অফ হোয়াট, অফ হুইচ, বাংলা হলো যেটির বা যেগুলোর। এবার মনোযোগ সহকারে দেখবেন, যদি স্থান হয় বস্তুর জন্য যা যা লিখছেন সব লিখতে পারবেন, এক্সট্রা ভাবে স্থানের জন্য হবে হয়ার। যদি সময় হয় বস্তুর জন্য যা আছে সব লিখবেন, এক্সট্রা ভাবে লিখবেন ওয়েন, মানে যখন। যদি কজ বা রিজন বোঝায় বস্তুর জন্য সব লিখবেন, এক্সট্রা ভাবে লিখবেন হোয়াই, যে জন্য। এরপরে যদি কোনো প্রক্রিয়া বা পদ্ধতি বোঝায় বস্তুর জন্য যা ছিল সব লিখবো, এক্সট্রা ভাবে আমরা লিখবো হাউ, মাউ, খাও। এই হাউ মানে হলো যত, যেমন, যেভাবে। ওকে, এই চারটা অ্যাট এনি কস্ট মাথায় রাখতে হবে। আপনারা দেখবেন আপনাদের বইগুলোতে এভাবে অধিকাংশ বই, হ্যাঁ একদম সিংহভাগ বই আমাদেরকে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, রিলেটিভ অ্যাডভার্ব এগুলো সাজায় দেয় না। এটা একটা বড় ঝামেলা আর কি। হ্যাঁ, তাহলে আমরা জাস্ট এটা একটু দেখে নেই। এখন আপনারা আমাকে জাস্ট একটু কমেন্ট করেন তো, ব্যক্তির জন্য সাবজেক্টিভ হু, অবজেক্টিভ হুম, পজেসিভ হুজ, এই তিনটা কার মনে আছে বা মুখস্থ করে ফেলতে পারছেন বা পারবেন? একটু কমেন্ট করেন তো প্লিজ। কার কার মনে আছে ব্যক্তির জন্য হু, হুম, হুজ হয়, বা কে কে মনে রাখতে পারবেন এটা? জাস্ট একটু কমেন্ট করেন তো প্লিজ। আচ্ছা, আশা বলতেছেন আমি পারবো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আসেন এখন আমরা দেখব কোন জায়গাটাতে আপনি, আমি হু লিখব, কোন জায়গায় হুম লিখব, কোন জায়গায় হুজ লিখব। ঠিক আছে, আপনি অনেক সময় দেখবেন, মাইশা বলতেছেন পারবো, বিভোর দত্ত পারবেন, ওবায়দুল্লাহ সানা, আচ্ছা ধন্যবাদ, ইসরাত জাহান জারিন, নিলয় অ্যাডমিশনের জন্য একটা বই বলেন। অ্যাডমিশনের জন্য যে কোনো বই নিতে পারেন, ঠিক আছে? এটা আপনার পছন্দ মতো বই নিতে পারেন, কোচিং সেন্টারে অনেকগুলো বই থাকে। এছাড়াও অনেকে মাস্টার বইটা ব্যবহার করে, কেউ ইংলিশ ফায়ার কম্পিটিটিভ এক্সাম ব্যবহার করে। হ্যাঁ, আপনি আপনার মতো নিতে পারেন। আর ডিসেম্বরের লাস্ট সপ্তাহে আমার একটা বই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, একজন বলতেছেন মাইন ইজ লার্জার দেন ইয়োর্স, এটা কি ঠিক? না, এটা ভুল।
কারণ আপনি যখন বলবেন আমারটা তোমারটার চেয়ে বড়, তা তোমার কি বড় সেটা তো বলা লাগবে। দেখেন আমাদের তৌহিদ ভাই বলতেছেন মাইন ইজ লার্জার দ্যান ইয়োর্স। এই বাক্যটা রং নাকি রাইট? এই বাক্যটা তো রং তৌহিদ ভাই, হ্যাঁ তৌহিদ নূর সাকি উনি জিজ্ঞেস করতেছে এই বাক্যটা রং কিনা। 100% রং। আপনি যখন কাউকে বলবেন দোস্ত আমার না তোরটার চেয়ে বড়, তা তোমার কি বড় ভাই, এটা তো কওয়া লাগবে। আপনাকে বলতে হবে, আপনি এভাবে বলতে পারেন যে মাই হাউস ইজ লার্জার দ্যান ইয়োর্স, আমার বাড়ি তোমার বাড়ির চেয়ে বড়। অথবা আপনাকে এভাবে বলতে হবে মাইন ইজ লার্জার দ্যান ইয়োর হাউস। তো আপনারা কিছু একটা তো বলতে হবে। যখন খালি বলবেন আমার তোমার চেয়ে বড়, তো তোমার কি বড় মনি, সেটা তো কওয়া লাগবে না। মানুষ তো অন্যরকম কিছু মিন করে ফেলাবে। ঠিক আছে তৌহিদ থাকি, থ্যাংক ইউ, মারাত্মক একটা প্রশ্ন করছেন। আচ্ছা তাহলে এবার আসেন আমরা এখন দেখব কোন জায়গায় হু, কোন জায়গায় হুম এবং কোন জায়গায় হুজ বসে। খেয়াল করেন হু হলো সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কোথায় বসে? ভার্বের আগে, তাই আপনাকে অবশ্যই হু এর পর একটা ভার্ব লিখতে হবে। অন্যদিকে মানুষকে, স্টুডেন্টদেরকে সবচেয়ে বেশি পীড়া বা প্যারা যেটা দেয় সেটা হলো হুম, সেটা হলো হুম। কাজী হাসান মুজাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাই। আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করেন আপনার বইটা, আচ্ছা আচ্ছা ধন্যবাদ আশা। তাহলে এবার একটু খেয়াল করেন তো হুম, হুমে সবচেয়ে বেশি আমরা বোকামি করি। দেখেন হু হলো সাবজেক্টিভ, সাবজেক্টের পরে ভার্ব লেখা যায়। হুম কি বাবা? হুম অবজেক্টিভ। আই হলো সাবজেক্টিভ, মি হলো অবজেক্টিভ। আচ্ছা আপনি কি কখনো বলবেন, আপনি কখনো বলতে পারবেন যে ভাই জানেন মি ইট রাইস, এই বাক্য লেখা যাবে? যাবে না, ভুল হবে। কেন? কারণ ভার্বের আগে সাবজেক্টিভ লাগে। তাই যখন আপনি হুম আনবেন এরপরে ভার্ব লেখা যাবে না। হুম আনলে অ্যান্টিসিডেন্ট নয়। এখন প্রশ্ন করবে অনেকে অ্যান্টিসিডেন্ট কোনটা? এই যে আমি এখানে লিখে দিচ্ছি, এটা হলো মূলত ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্ট। এটা হলো মূলত ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে একটা ব্যক্তি থাকবে, আপনি এই ব্যক্তিকে ছাড়া দুনিয়ার যে কাউকে এই জায়গাতে লিখতে পারবেন। তাহলে মাথা রাখবো আমরা হুম থাকলে হুমের পরে অ্যান্টিসিডেন্ট নয় এমন একটা সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব প্লাস আদার্স। অন্যদিকে হুজ হলো পজেসিভ ফর্ম। যেমন মাই হলো পজেসিভ, আপনি কি কখনো বলবেন মাই উইল গো? এটা জীবনে লেখা যাবে? যাবে না। হ্যাঁ ভার্বের আগে কখনো মাইকে সাবজেক্ট বানানো যায় না। যদি বানাতে চান তাইলে আপনাকে একটা নাউন নিতে হবে। আপনি বলতে পারেন মাই সান উইল গো, মাই ড্যাড উইল গো, মাই ব্রাদার উইল গো, মাই ফাদার উইল গো। সবাইকে কোশ্চেন করার সুযোগ দেন। স্যার আপনি আমার কমেন্ট পড়েন না কেন? আশা বলে আপনার কমেন্ট পড়লাম তো। তোর নাম বলবে না মামা, এই কি বলে? উৎস সাহেব আপনার নাম বললাম, ধন্যবাদ উৎস ভাই। ওবায়দুল্লাহ সানা আপনার নামও বলছিলেন বাবা। এখানে হিউজ কমেন্ট আসে, তো সবার নাম বলা সম্ভব বলেন? আচ্ছা আচ্ছা তাহলে দেখেন তো আপনি কি কখনো বলবেন মাই উইল গো? আপনাকে বলতে হবে মাই ফাদার উইল গো, মাই ব্রাদার উইল গো, মাই সান উইল গো, মাই ওয়াইফ উইল গো। তেমনি হুজ একটা পজেসিভ, পজেসিভ কখনো সাবজেক্ট হয় না। যদি বানাতে চান তাহলে এরপর একটা নাউন নিতে হয়। কি নিতে হয় দাদা? এরপর একটা নাউন নিতে হয়, অ্যান্টিসিডেন্টের সাথে সম্পর্কযুক্ত একটা নাউন নেবেন। আসেন এইবার আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। তাহলে ধরেন আমরা একটা বাক্য লিখলাম, হ্যাঁ আমরা বাক্য লিখলাম এই যে উৎস ছেলে ভালো, হ্যাঁ 99% ভালো, শুধু গোল দিতে পারে না। কেন পারে না? খেলেও ভালো কিন্তু গোল দেয় না, কারণ উৎস ক্রিকেটার, ক্রিকেটাররা গোল না দিয়ে 6 মারে। তাহলে আমরা লিখলাম উৎস হেল্পড অ্যান ওল্ড ম্যান। উৎস একটা বুড়া মানুষকে বা বৃদ্ধ মানুষকে হেল্প করলো, বাক্য এখানে শেষ। কিন্তু আমরা চাচ্ছি আজকে উৎসর একদিন আমাদের যতদিন লাগে উৎসর সব তথ্য বাইর করে ছাড়বো আমরা। ঠিক আছে, এইবার আমরা চাচ্ছি যে ভাই এই বাক্যটারে টাইনে হিসড়ে হলেও একটু বড় করা লাগবে। তো বড় করলে আপনারা কি লিখতে হইব? হু। আর কি লিখতে পারবেন? হুম। আর কি লিখতে পারবেন? লিখতে পারবেন হুজ। এইবার আসেন, এই হু মানে হলো যে, হুম মানে কি? যাকে। হুজ মানে কি? হুজের বাংলা হলো যার। তাহলে হু বলতে কারে বোঝাচ্ছে? যে মানে কি? দ্য ওল্ড ম্যান। এই ওল্ড ম্যানটাই হলো আমাদের অ্যান্টিসিডেন্ট। তাহলে দেখেন আমরা বলতে পারি উৎস হেল্পড অ্যান ওল্ড ম্যান, উৎস একটা বৃদ্ধ লোককে হেল্প করলো। বাক্য এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি বাক্যটাকে আরেকটু বড় করব। তাহলে আমরা কি বলতে পারি? হু লিভস নিয়ার দ্য হিল, যিনি পাহাড়ের কাছেই বাস করে।
এই যে লিভস আমরা সরাসরি ভার্ব লিখছি, কেন লিখছি? কারণ হু হলো সাবজেক্টিভ, সাবজেক্টিভের ইমিডিয়েট পরে ভার্ব বসে। হ্যাঁ, আচ্ছা এবার আসেন হুম। যখন আপনি হুম লিখবেন আপনাকে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ এই ওল্ড ম্যান ছাড়া একটা বাক্য লিখতে হবে, ঠিক আছে? আপনাকে একটা বাক্য লিখতে হবে। ওকে, তাহলে একটু খেয়াল করেন। আচ্ছা একটু খেয়াল করেন, উৎস হেল্প অ্যান ওল্ড ম্যান, উৎস একজন বৃদ্ধ লোককে সাহায্য করলো বা করেছিল। হুম যাকে, এই যাকের পরে আপনাকে এমন একটা সাবজেক্ট লিখতে হবে যেটা বৃদ্ধ লোক ছাড়া যে কেউ হইতে পারে। তাহলে আমরা কাকে লিখবো? ধরেন আমরা লিখলাম সাজ্জাদ, যাকে সাজ্জাদ। আচ্ছা এই বাক্যে দেখেন তো, এই সাজ্জাদ মানে কি ওল্ড ম্যান? না, আলাদা কিন্তু। হ্যাঁ, হুম সাজ্জাদ হেল্পড টু, যাকে সাজ্জাদও সাহায্য করেছিল। দেখেন তো বোঝা যায় কিনা? হুম সাজ্জাদ হেল্প টু, যাকে সাজ্জাদও হেল্প করেছিল। দেখেন বোঝা যায় কিনা? আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। আচ্ছা এইবার আসেন হুজ। হুজ মানে হলো যার। এবার এই বৃদ্ধ লোকের সাথে সম্পর্কিত একটা নাউন নিতে হবে। আমরা লিখবো উৎস হেল্প অ্যান ওল্ড ম্যান হুজ সান, যার ছেলে ইজ আ খবলার, আর হুজ সান ইজ আ কার্পেন্টার, যার ছেলে একটা কাঠমিস্ত্রি। এই ছেলে মানে কার? সাজ্জাদের ছেলে, উৎসর ছেলে নাকি বুড়া লোকের ছেলে? এই যে বুড়া লোকের ছেলে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝে ফেলছেন। যদি এতটুকু বুঝতে পারেন তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা 5 থেকে 7 মিনিট জাস্ট কয়েকটা প্রশ্নের উত্তর করার চেষ্টা করব, তারপরে চলে যাব বোর্ড কোয়েশ্চেন প্লাস ভিকারুন্নেসা কলেজের টেস্টে আসা কোয়েশ্চেনটার সমাধানে। তাহলে তার আগে আপনারা আমাকে জাস্ট দেখি পারেন কিনা। হ্যাঁ, এই জায়গাটাতে অনেকে ভুল করে, কোথায় হু হবে, কোথায় হুম হবে, কোথায় হুজ হবে, এটা করে দিতে পারেন কিনা একটু ট্রাই করেন তো। আচ্ছা যাক, এইটা আমি আর এখানে দিচ্ছি না, এইটা ধরেন আপনাদের হোমওয়ার্ক। ফ্রি ক্লাসে হোমওয়ার্ক, তাই না? কি মজার বিষয়। ঠিক আছে, আচ্ছা আসেন তাহলে এবার আমরা চলে যাচ্ছি, আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব। আচ্ছা বলেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের কোন সেন্টেন্সটাতে কন্টেইনস ধারণ করছে রিলেটিভ প্রোনাউন? এ বি সি ডি, এই 4টা বাক্যের কোন বাক্যে রিলেটিভ প্রোনাউন আছে? আমরা একটু বলার চেষ্টা করি। এই 4টা বাক্যের কোন বাক্যে রিলেটিভ প্রোনাউন আছে আমরা একটু বলার চেষ্টা করি। এই 4টা বাক্যের কোন বাক্যে, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন আছে আমরা একটু বলার চেষ্টা করি, দেখি কে উত্তর করতে পারেন। হ্যাঁ, এই তো ধন্যবাদ। তাহলে দেখেন দ্য বুক, সেই বইটা, দ্যাট যেটা, এই যে দেখেন যেটা, যেটা মানে কোনটা? বইটা। তাহলে এটা হলো রিলেটিভ প্রোনাউন, আর এই যে বুক হলো অ্যান্টিসিডেন্ট। 1 নাম্বারটা কারেক্ট আনসার। দ্যাট বুক, এই দ্যাটের আগে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, সেটা হবে না। আই নো দ্যাট, আমি জানি যে, এই দ্যাট কাকে বোঝাচ্ছে উল্লেখ নাই, এটাও হবে না। সো রাইট আনসার হচ্ছে অপশন এই। ঠিক আছে, আচ্ছা মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এবার চলে আসেন 2 নাম্বার, দেখি 2 নং প্রশ্নের উত্তর কে দিতে পারেন। হ্যাঁ, দেখি 2 নং প্রশ্নের উত্তর কে দিতে পারেন। এখানে আমরা অনেকেই ভুল করি। হ্যাঁ, বেটার হয় আপনি 2 লিখে তারপরে উত্তর লেখেন, কারণ ফেসবুক অনেক সময় একটু পরে আসে আর কি, কয়েক সেকেন্ড পরে উত্তর আসে। 2 নাম্বার, এই তো মাহিদ আল ইমরান কারেক্ট আনসার লিখছেন, মাইশা কারেক্ট, ফাহমিদা, সালমান শাহরুখ, সাকিবুল হাসান, আফরিনা আক্তার আশা, আচ্ছা আচ্ছা উনি মনে হয় পরের প্রশ্নের উত্তর লিখছেন, বিভোর দত্ত, ওবায়দুল্লাহ সানা। হলো না, সামনে হবে, সমস্যা নেই। আচ্ছা 2 লিখে প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আই থট ইট ওয়াজ একটা কি ভার্ব? বলেন, ওয়াজ একটা কি ভার্ব? ওয়াজ হলো বি ভার্ব। আমরা জানি বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। সো দ্য কারেক্ট আনসার ইজ দে। সো কারেক্ট আনসার হচ্ছে দেই। আই থট ইট ওয়াজ দেই, বি ভার্বের পর সাবজেক্টিভ হয়, ভুলে গেলেন? আল্লাহ, আমরা না পড়ছি বি ভার্ব প্লাস সাবজেক্টিভ, দেখছেন নি? ভুলে গেছেন। প্রথম প্রেম ভোলা যায় না, আপনারা তাও ভুলে ভুলে যান। আচ্ছা এটা কে বলতে পারবেন? উই মাস্ট ডু ইট বেটার দ্যান। আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল রাখবো,
এটাকে বলা হয় প্যারালালিজম। এটাকে বলা হয় প্যারালালিজম। আচ্ছা, আমি এটা এক্সট্রা পেজ নিয়ে করাই দিই। প্যারালালিজম আমাদেরকে বলতেছে আপনি যদি কখনো অ্যান্ড, বাট, অর, দেন, নট অনলি, বার অলসো, আইদার অর, নাইদার নর ইত্যাদি, হ্যাঁ, এদের আগে এবং পরে সিমিলার প্রোনাউন লিখতে হবে। ধরেন এর আগে আপনি প্রোনাউনের সাবজেক্টিভ লিখছেন, তাহলে পরেও আপনাকে লিখতে হবে প্রোনাউনের সাবজেক্টিভ। যদি এর আগে আপনি পান প্রোনাউনের অবজেক্টিভ, তাহলে আপনাকে পরেও লিখতে হবে অবজেক্টিভ। যদি এর আগে আপনি প্রোনাউনের পজেসিভ পান, তাহলে পরেও আপনাকে লিখতে হবে পজেসিভ। যেমন আমি একটা বাক্য লিখে দিই, আপনারা জাস্ট খেয়াল করেন। আমরা যদি এভাবে বলি, হি ইজ টলার দেন আই, নাকি হি ইজ টলার দেন মি, আপনারা এ লিখে উত্তর দিবেন। হ্যাঁ, 2 নাম্বার, Hannah helped me more than he নাকি him, আপনারা বি লিখে উত্তর করার চেষ্টা করবেন। আপনারা বি লিখে উত্তর লেখার চেষ্টা করবেন। একটু চেষ্টা করুন তো দেখি। একটু চেষ্টা করুন তো এটা কি হবে। এই তো মাশাআল্লাহ, একটু খেয়াল করেন। আমরা যদি জাস্ট এখানে খেয়াল করি, এই যে দেন, দেনের আগে কি আছে? হি আছে। হি কি? হি হলো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। তাহলে আমার এখানে কি দরকার? সাবজেক্টিভ ফর্ম। তাহলে কারেক্ট হচ্ছে মি, আই, মি লেখা যাবে না। 2 নম্বরে দেখেন, হ্যানা হেল্পড মি মোর দ্যান, এই যে দেনের আগে কি আছে? মি আছে। মি কি? অবজেক্টিভ। তাহলে দেনের পরে কি হবে? অবজেক্টিভ। কি হবে? হিম। হি কারেক্ট না, হি রং। ঠিক আছে? তাহলে দেখেন সমস্যাটা কোন জায়গায় হয়? সমস্যাটা এই জায়গাটাতে হয় যে আমরা আসলে বুঝি না, এই দেন দিয়ে তুলনা করা হয়েছে এই সাবজেক্টের সাথে এই সাবজেক্টের, সো আই হবে। আর এখানে আমরা বললাম যে হ্যানা দুইজনের হেল্প করছে। কাকে কাকে? আমাকে আর একটা লোককে। আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই হ্যানা কাকে বেশি হেল্প করছে? তখন আমি বললাম হ্যানা হেল্প মি মোর দেন হিম। ওকে, তাহলে এটা হিম হলো কেন? কারণ অবজেক্টিভের সাথে অবজেক্টিভের তুলনা হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আপনারা এই যে এখানে বেশ কিছু কোয়েশ্চেন দিয়ে রাখছি, আপনারা নিজেরা চেষ্টা করলে পারবেন আর কি। এটা নিয়ে আর প্যারেশানি নাই, আই হোপ। তাহলে দেখেন, উই মাস্ট ডু ইট বেটার দ্যান, দেনের আগে কি আছে? সাবজেক্টিভ আছে। তাহলে দেনের পরে কি হবে? সাবজেক্টিভ। কারেক্ট কোনটা? ডি, হি অ্যান্ড শি। ওকে, হি অ্যান্ড শি। ডান। আচ্ছা মাশাআল্লাহ, তাইলে আসেন। আচ্ছা, অনেক কিছু শিখে ফেলছেন, আপনাদের জন্য আরও বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো নিজে নিজে ট্রাই করেন। হ্যাঁ, আমি আর এগুলো করাচ্ছি না, তাইলে আপনাদেরকে আমি আর এগুলো করাচ্ছি না, আপনাদের জন্য এই কোয়েশ্চেনগুলো রাখলাম। এইবার আসেন আমরা সরাসরি চলে যাচ্ছি প্রোনাউন রেফারেন্স। হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেন সমাধান করব আমরা। আচ্ছা, সুরাইয়া জান্নাত হীরা, আচ্ছা আশা, নাহিদ হাসান, মুজাফর হোসাইন ভাই, বিভোর দত্ত, ইশরাত জাহান। আচ্ছা ধন্যবাদ। কামরুল কাকন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখেন,
আমরা এখন ঢাকা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখন বলতে পারেন ভাইয়া 25-এর কোশ্চেন, 24-এর কোশ্চেন, 23-এর কোশ্চেন এগুলো কেন নেন নাই? কারণ 19-এর পরে প্রোনাউন রেফারেন্স আর আসে নাই বোর্ডের কোনো পরীক্ষায়। হ্যাঁ, এবার আবার নতুন করে অ্যাড করা হয়েছে, সো আসেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নিই। আপনাকে প্রথমে তারা যে ডিরেকশনটা দিয়েছে এটা একটু দেখতে হবে। হ্যাঁ, কি বলতেছে তারা একটু খেয়াল করেন। আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ। নিচের প্যারাগ্রাফটাতে প্রোনাউন দেয়া আছে। হ্যাঁ, এই প্রোনাউনগুলোর মধ্যে আনক্লিয়ার কোন জায়গাটা সেটা আপনাকে আইডেন্টিফাই করতে বলছে। হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন, রিরাইট, পুনরায় লিখবেন দ্য সেন্টেন্সেস, এই বাক্যগুলোকে পুনরায় আবার লিখবেন, সো দ্যাট, যাতে করে অল প্রোনাউন রেফারেন্সেস সবগুলো প্রোনাউনের রেফারেন্সগুলো আর ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, এইবার আমরা এইটা লিখবো। হ্যাঁ, আসেন তাহলে আমরা একটু দেখে নেই। আবু হারিস ভাই জিজ্ঞেস করতেছে সাবজেক্ট যদি ওয়ান হয়, ওয়ান নিজেই সাবজেক্টিভ নিজেই অবজেক্টিভ, পজিটিভ হলো ওয়ান্স। ওকে, তাহলে আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, বাক্যের লেখাগুলো একটু ছোট ছোট দেখা যাচ্ছে, তাহলে আপনি জাস্ট এই যে ডিরেকশনটা দেখে নেন। এখানে কি বলা হয়েছে ভাই, 1x5, 5টা সমস্যা থাকবে। এই 5টা সমস্যা আপনি সমাধান করবেন, সমাধান করে আপনাকে লিখতে হবে। যেখানে কারেক্ট করবেন সেখানে নিচে আন্ডারলাইন করবেন, অথবা যদি আন্ডারলাইন করতে না চান ব্লু কালার দিয়ে লিখবেন, সব ব্ল্যাক, উত্তরটা হবে ব্লু। তাহলে এইটাই আমি জাস্ট একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন সেই বাক্যটাতে চলে আসছি। আসলে আমরা একটু বাক্যটা পড়ি। হ্যাঁ, মানে প্যারাগ্রাফটা পড়ি। অটিজম, তাহলে অটিজম সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার। অটিজম হচ্ছে একটা শারীরিক সমস্যা অফ দ্য ব্রেইন, যেটা ব্রেনের একটা শারীরিক বা বাহ্যিক সমস্যা। হু কজেস, তো বাবা হু তো ব্যক্তির ক্ষেত্রে বসে। দেখেন এই যে আমরা পড়ে আসছিলাম, এই যে দেখেন আমি আপনাদেরকে লিখে দিয়েছিলাম, ব্যক্তির ক্ষেত্রে কি বসে, হু বসে। ব্রেইন কি ব্যক্তি না বস্তু, তাহলে বস্তুর জন্য কি বসবে, দ্যাট অথবা হুইচ। হ্যাঁ, দ্যাট অথবা হুইচ। তাহলে আমরা আবার অনেকে প্রশ্ন করতে পারে ভাই দ্যাট লিখবো নাকি হুইচ লিখবো? আমরা দ্যাট লিখবো, ঠিক আছে, আমরা দ্যাট লিখবো। হুইচও লেখা যায়, তবে হুইচ লিখলে সাথে একটা কমা থাকতে হয়, যেহেতু এখানে কমা নাই। রেস্ট্রিক্টেড নন রেস্ট্রিক্টেড ক্লজের একটা ব্যাপার আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আপনি এখানে হুইচ বা দ্যাট লিখতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখেন সেই জায়গাটাতে, এই যে আমাদেরকে প্রোনাউন রেফারেন্সটা এইভাবে করতে হবে। অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ ব্রেইন, এটা ব্রেনের একটা ফিজিক্যাল সমস্যা, বাহ্যিক সমস্যা। এখানে লেখা আছে কি হু, তাহলে আমরা এই হুটারে কি বানাই দেবো বাবা, আমরা এটাকে বানাই দেবো দ্যাট। দেখেন তো দেখা যায় কিনা, আমরা এটাকে কি বানিয়ে দেবো, দ্যাট বানাই দেবো। ওকে, দ্যাট বা হুইচ লেখা যায়, তবে হুইচ থাকলে সাধারণত সামনে একটা কমা থাকে। হ্যাঁ, যেহেতু এখানে কমা নাই, সো আমাদের এটা লেখার দরকার নাই। দ্যাট কজেস আ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি, যেটা জীবনব্যাপী ডেভেলপমেন্ট বা শরীরের যে উন্নয়ন হয় সেটার একটা ডিসএবিলিটি দেখা যায়। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, অসংখ্য ছেলে এবং মেয়ে, বয়েজ অ্যান্ড গার্লস বিকাম, হয়ে থাকে, ভিকটিম অফ ইট, এটার ভিকটিম হয়। তাহলে এইটা বলতে কি ডিসএবিলিটি বোঝানো হয়েছে, নাকি ব্রেইন বোঝানো হয়েছে, নাকি অটিজম বোঝানো হয়েছে? খেয়াল করেন, কিন্তু প্র্যাকটিস না করলে পারা যায় না। হ্যাঁ, এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, এই জায়গাটাতে প্র্যাকটিস করতে হবে। এখানে প্র্যাকটিস না করলে বিপদে পড়ে যাবেন। আচ্ছা, তাহলে আমি আবারও বলি, দেখেন ইট দিয়ে অটিজমকেও বুঝাইতে পারে, ব্রেইনকেও বুঝাইতে পারে, ডিসএবিলিটিকেও বুঝাইতে পারে। আমরা এই যে আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, অসংখ্য ছেলে এবং মেয়ে এটার ভিকটিম হয়, এইটা মানে কোনটা, অটিজমের ভিকটিম হয়। তাহলে আমরা এই প্রোনাউনটাকে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এই কালারটা হয়তো মনে একটু ঝামেলা মনে হইতেছে আপনাদের কাছে, তাহলে আমরা একটা কাজ করি, এইটাকে ইয়েলো বানাই দিই। হ্যাঁ, এই যে এইখানে লিখতে হবে দ্যাট। তাহলে ইট না বলে আমরা কি বলবো, অটিজম। এই যে অটিজমটারে আনতে হবে। হ্যাঁ, অটিজম, তার মানে আমরা দুইটা পেয়ে গেছি। অফ দেয়ার বার্থ, অসংখ্য ছেলে মেয়ে তাদের জন্মের সাথে সাথে এটার ভিকটিম হয়। চিলড্রেন উইথ অটিজম, এই অটিজম হওয়া যে চিলড্রেন বা বাচ্চা কাচ্চারা, এই VRY না কিন্তু ভ্যারি, এই ভ্যারি মানে ভিন্ন ভিন্ন হওয়া, পার্থক্য হওয়া।
হ্যাঁ, তাদের মধ্যে পার্থক্য দেখা দেয়, মানে প্রত্যেকটা বাচ্চা একরকম হয় না। ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, অটিজমের সমস্যা সবার কিন্তু হয় না, তাই না? এই যে দেখেন অ্যাক্টিভিটিস, অ্যাবিলিটিস, বিহেভিয়ার্স এটসেট্রা, অ্যান্ড দ্য সিমটম, এবং এটা লক্ষণগুলো মে অ্যাপিয়ার ডিফারেন্টলি, এটা ভিন্ন ভিন্নভাবে দেখা যেতে পারে ইন হিম, তার মধ্যে। আচ্ছা ভাই, এখানে কথা বলছে কার? চিলড্রেন, বাচ্চাদের কথা। তা চিলড্রেন মানে কি? দেখেন, চাইল্ড মানে একজন শিশু, আর চিলড্রেন মানে একাধিক শিশু, ঠিক আছে? এখন দেখেন তো কি বলতেছে, চিলড্রেন উইথ অটিজম, অটিজম আছে এরকম শিশুরা ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের অ্যাক্টিভিটিস, অ্যাবিলিটিস, বিহেভিয়ারের দিক থেকে আলাদা হয়। অ্যান্ড আ সিমটম, এবং তাদের মধ্যে যে লক্ষণগুলো মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম। এখন হিম দিয়ে কি একজন বোঝাইতেছে না? আপনি কি একজন বোঝাচ্ছেন, নাকি আপনি বোঝাচ্ছেন ওই যে অটিস্টিক চিলড্রেনগুলোকে? ঠিক আছে, তাহলে আপনাকে এখানে কি করতে হবে? এইখানে লিখতে হবে ইন দ্য অটিস্টিক, খেয়াল করছেন, অটিস্টিক চিলড্রেন। দেখেন খেয়াল করে, কিন্তু তাহলে আমরা 1 2 3 তিনটা পেয়ে গেছি। দ্য সরোজ, সরোজ মানে দুঃখ, দুর্দশা, ঠিক আছে? হ্যাঁ, আমার মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে অটিস্টিক চিলড্রেন না লিখে দেমও লিখতে পারতেন, এটাও কারেক্ট। দেখেন দ্য সরোজ, সরোজ মানে দুঃখ, দুর্দশা। দ্য সরোজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ, তাদের বাপ মায়ের, এই তাদের মানে কাদের? হ্যাঁ, এই দেখেন দোজ, দোজ না বলে আমরা এখানে বেটার হয় আমরা যেই কাজটা করতে পারি, দেখেন এখানে হিম ছিল, দেম বানায় দিতে পারেন। এখানে দোজ না বলে আমরা বলবো দোজ প্যারেন্টস। খেয়াল করছেন? তাহলে কি আসতেছে দেখেন, দ্য সরোজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ, দোজ অটিস্টিক। আচ্ছা, আমি আবার কালারটা ডিফারেন্ট নিয়ে নিছি, একটু কালারটা মুছে দেই। দোজ বলছে, এখানে দোজ বললে কারা আমরা তো বুঝতেছি না, তাহলে আমরা এখানে বলবো প্যারেন্টস অফ কারা? এই যে দেখেন দোজ অটিস্টিক চিলড্রেন। আচ্ছা, এখন অটিজম মানে হচ্ছে, বুঝতেই পারছেন তো, হ্যাঁ, অটিজম হলো সমস্যার নাম, আর এই সমস্যাটা যে বাচ্চাদের মধ্যে আছে তাদেরকে বলে অটিস্টিক চিলড্রেন। আচ্ছা, তাহলে কি বলতেছে দেখেন, নোজ নো বাউন্ড, এ দেখেন নোজ নো বাউন্ড মানে দুঃখের কোনো সীমা না থাকা। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? দ্য সরোজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ অটিস্টিক চিলড্রেন, এই অটিস্টিক বাচ্চা কাচ্চার পিতা মাতার দুঃখ এবং দুর্দশা নো বাউন্ড, কোনো কমতি থাকে না, শেষ থাকে না। দৌ, তাহলে আমরা পাইলাম কয়টা? 1 2 3 4, চারটা পেয়ে গেছি। দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, যদিও তারা নর্মাল চিলড্রেনদের চাইতে তাদের অ্যাক্টিভিটিগুলো একটু আলাদা। দে শুড নট বি নেগলেক্টেড, তাদেরকে নেগলেক্ট করা উচিত নয়। রাদার উই হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম। তাইলে 4টা হয়ে গেল, খেয়াল করেন কিন্তু। দো, যদিও দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, তাহলে এখানে দেখেন অটিস্টিক চিলড্রেন, নর্মাল চিলড্রেন দুটোর কথাই বলা আছে। তাহলে এই দেটা বললে আপনি কাকে বুঝবেন? আপনি কি নর্মাল চিলড্রেনকে বুঝবেন নাকি অটিস্টিক চিলড্রেনকে বুঝবেন? দুইটাই হইতে পারতো। তাহলে আমাদের বলা উচিত দা, এখানে নির্দিষ্ট হয়ে গেছে তাই আমরা দা লিখবো। হ্যাঁ, আমি আবার ডিফারেন্ট কালারটা নিয়ে নেই। এই যে আমরা লিখবো দা অটিস্টিক চিলড্রেন শুড নট বি নেগলেক্টেড, তাদেরকে নেগলেক্ট করা উচিত নয়। ঠিক আছে, দেখেন, রাদার বরং উই হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম, তাদের প্রতি আমাদের একটা গ্রেট রেসপন্সিবিলিটি রয়েছে। ঠিক আছে, এই যে দেখেন 5টা চলে আসছে, এই 5টা আপনি রিরাইট করবেন, বাস 5 মার্ক পেয়ে যাবেন। খুব সহজ এটা, ঠিক আছে, খুব সহজ আইটেম একটা। এই আইটেমটাতে আসলে মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে আসেন এবার আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড 2019-এও আসছে, 16-তেও আসছে। সালাম অ্যান্ড সালমা অনেক সহজ আসছে আর কি। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে পরের পেজে, আচ্ছা এই পেজে এটা কভার করা সম্ভব। হ্যাঁ, আমরা এটা একটু দেখি। সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস, সালাম এবং সালমা হচ্ছে ভাই বোন।
দে রিড ইন আ লোকাল প্রাইমারি স্কুল, তারা স্থানীয় একটা প্রাইমারি স্কুলে। বিভোর দত্ত বলতেছে স্যার 5টা বেশি থাকতে পারে, খুব ঝামেলা হচ্ছে গিয়ে দেখবেন বোর্ড কোশ্চেনগুলোতে সাধারণত 5টা থাকে, যেমন এইটাতে 5টা বের করা খুব টাফ, এখানে আসলে প্র্যাকটিক্যালি 4টা আছে, এইটাতে আছে আসলে 4টা। আপনার কাছে মনে হবে 4টা ভাই, আরেকটা তো না দিলেও হয়, কিন্তু 5টা দিতে হয় বলে আমরা এটাকে 5টা বানাবো। 5-এর অধিক দিলে তো আসলে মিললো না। হ্যাঁ, তবে আপনি দেখবেন কলেজের কোশ্চেনগুলোতে অনেক সময় 5টার বেশিও থাকে, সেক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। তাহলে সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস, সালাম এবং সালমা হচ্ছে ভাই বোন। দে রিড ইন আ লোকাল প্রাইমারি স্কুল, এই যে দেখেন দে রিড, এইটা একটা ভুল, এখানে দে স্টাডি অথবা দে আর ইন আ প্রাইমারি লোকাল, হ্যাঁ দে আর ইন আ লোকাল প্রাইমারি স্কুল, এটা হয়তো আর কি। এই যে আই রিড ইন ক্লাস 6, আমি ক্লাস 6-এ পড়ি, কথাটাই ভুল। আই এম ইন ক্লাস 6 অর আই স্টাডি ইন ক্লাস 6। আই রিড ইন ক্লাস 6 মানে কি জানেন, আমি ক্লাস 6-এর রুমে গিয়ে ভিতরে পড়াশোনা করি। আই রিড ইন ক্লাস 6 মানে হলো আমি ক্লাস 6-এর রুমে গিয়ে পড়ি। খেয়াল করেন, আমি 6-এ পড়ি, ইংরেজি কি আই এম ইন ক্লাস 6, আই অ্যাম ইন ক্লাস 6 অথবা আই স্টাডি ইন ক্লাস 6, এই হলো ঘটনা আর কি। আচ্ছা, তাহলে খেয়াল করেন, সালাম অ্যান্ড সালমা আর সিবলিং, সালাম এবং সালমা হচ্ছে ভাই বোন। দে রিড ইন আ লোকাল প্রাইমারি স্কুল, তারা একটা স্থানীয় প্রাইমারি স্কুলে পড়ে। সালাম ছেলে মানুষ, ইজ ইন ক্লাস 5, সালাম ক্লাস 5-এ পড়ে। হোয়ার অ্যাজ, অথচ হার সিস্টার, ভাই সালাম তো ছেলে মানুষ, হার সিস্টার হবে নাকি হিজ সিস্টার হবে, দেখেন তো। হিজ সিস্টার সালমা রিডস ইন ক্লাস 3, তাহলে সালাম পড়ে ক্লাস 5-এ, তার বোন কোন ক্লাসে পড়ে, 3-তে পড়ে, ঠিক আছে, 3-তে পড়ে। এইখানে ঝামেলাটা হলো গিয়ে এই দে বললে আসলে কোনো সমস্যাই নাই, কারণ আমরা দে বলতে বুঝতেই পারতেছি এখানে সালাম আর সালমারই বোঝাচ্ছে, বাট আমাদের আসলে 5টা পুরানোর জন্য এই দেটাকে সালাম অ্যান্ড সালমা বানানো ছাড়া উপায় নাই। ওকে, আচ্ছা, তাহলে আসেন, সামটাইমস মাঝে মাঝে দেই টেক রিক্সা, মাঝে মাঝে তারা রিক্সা নেয়, বিকজ ইট ইজ 5 কিলোমিটার্স আওয়ে ফ্রম দেয়ার হোম, কারণ এটা তাদের বাসা থেকে 5 কিলোমিটার দূরে। তা এইটা মানে কোনটা, ওই যে তাদের স্কুলটা। তাহলে এইখানে আপনাকে লিখতে হবে দা স্কুল অথবা দেয়ার স্কুল। তাহলে দেখেন, সামটাইমস দে টেক রিক্সা, মাঝে মাঝে তাদেরকে রিক্সা নিতে হয়, বিকজ দ্য স্কুল ইজ 5 কিলোমিটার্স আওয়ে অর দেয়ার স্কুল ইজ 5 কিলোমিটার্স আওয়ে ফ্রম দেয়ার হোম, তাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। টুডে, আজ, শি ইজ গোয়িং টু স্কুল, আজকে সে স্কুলে যাচ্ছে। এখন দেখেন অনেকক্ষণ থেকে সালমা ব্যবহার হয় নাই, সো আমরা এই জায়গাটাতে মোটামুটিভাবে সালমারে কিন্তু আগের দুটো বাক্যতে পাই নাই, সো এইখানে সালমা লেখাটাই বেটার। সালমা ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার, আজ সালমা তার বাবার সাথে স্কুলে যাচ্ছে। বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক, কারণ তার ভাই সালাম অসুস্থ। হি, এই হি মানে দেখেন সালামও উল্লেখ আছে, আবার তার বাপের কথা উল্লেখ আছে, আমরা বুঝবো কেমনে? তাহলে এইখানে হি না লেখা সালাম লিখতে বাক্যটা ভালো হয়। দেখেন, সালাম ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট, হ্যাঁ সালাম মেডিসিন নিচ্ছে, ওষুধ খাচ্ছে এবং বেড রেস্ট নিচ্ছে। তাহলে দেখেন হয়েছে কয়টা, 1 2 3 4টা। আমরা দেটাকে যদি না লিখি 4টা, এছাড়া দেখেন সব কিছু ঠিকঠাক। মজার ব্যাপার, এই দে লিখলেও আর কোনো সমস্যা হয় না, কিন্তু আপনার তো 5টা মিলাইতে হবে। তাই এই 5টা মেলানোর জন্য আমরা এইখানে দে না লিখে সালাম অ্যান্ড সালমা লিখলাম, এই যে 5টা হয়ে গেছে। বিফোর বলতেছেন এই প্যাসেজটা ভালো লাগলো না, খুঁজে খুঁজে ইচ্ছা করে সমস্যা বানানো লাগতেছে। আচ্ছা আচ্ছা, না এই সমস্যা তো বের করতে হবে, বানানো লাগবে না। এইবার চলে আসেন, হ্যাঁ এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন বাকিগুলোর তুলনায়। এটা আসছে কুমিল্লা বোর্ড 2019 সালেও আসছে, 2016 সালেও আসছে, বরিশাল 16-তে আসছে। চিন্তা করেন, এরা কোশ্চেন তৈরিও করতে পারে না। একটা কোশ্চেন তোমার রিপিট দেওয়া লাগবে কেন রে ভাই? এত সহজ কোশ্চেন যদি রিপিট করা লাগে, এটা একটা বিপদ না বলেন তো? এই কাজ করে আমাদের অনেক স্যারেরা, দেখছেন? তাহলে আসেন, সেম অবস্থা, উইমেন মহিলারা, একজন না কিন্তু অনেক মহিলা। আর নাওয়াডেইজ বর্তমানে মহিলারা অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন, পুরুষদের মতোই ইন দ্য সোসাইটি। বর্তমানে নারীরা আমাদের নেড়াদের মতো, মজা করছি আর কি, পুরুষদের মতোই গুরুত্বপূর্ণ। শি, তো বাবা এই শি বললে তো একজন মহিলারে বোঝায়, আমাদের এখানে তো মহিলা পুরুষ উভয়ই ছিল। তা এখন বলতে পারেন তাহলে কি দে লিখবো? নো, দে লিখলেও তো বেটা মানুষ পুরুষ মানুষও হইতে পারে। তাহলে আপনাকে এখানে লিখতে হবে উইমেন,
ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতেছি উইমেন কনস্টিটিউট। এখন দেখেন আবার আপনি যখন লিখবেন তখন এই এসটাকে কেটে দিতে হবে। খেয়াল করছেন, খুব ট্রিকি কোয়েশ্চেন কিন্তু। যখন আপনি এই যে দে লেখা যাবে না, ওবায়দুল্লাহ সানা, হ্যাঁ, লিখলে ঝামেলা হবে কিন্তু। খেয়াল করেন, উইমেন কনস্টিটিউট, এই যে এসটাকে কেটে দিতে হবে, কারণ এবার আপনার সাবজেক্ট প্লুরাল হয়ে গেছে। নিয়ারলি হাফ অফ দ্য টোটাল পপুলেশন, মোট জনসংখ্যার অর্ধেক গঠন করতেছে নারীরা। খেয়াল করছেন? ওকে, এই যে হয়ে গেছে। নো নেশন ক্যান মেক রিয়াল প্রোগ্রেস, কোনো দেশেই প্রকৃত উন্নয়ন করতে পারে না কিপিং হাফ অফ ইট, এটার হাফ বা অর্ধেককে রেখে। এইটা মানে কোনটা? এইটা মূলত এই যে পপুলেশনকে বোঝাচ্ছে, হাফ অফ ইট না। তাহলে কোনো জাতি উন্নয়ন করতে পারে না কিপিং হাফ অফ ইট না বলে বলতে হবে ইটস পপুলেশন। হাফ অফ উইমেন বলেন না যে অর্ধেক মানুষকে অশিক্ষিত করবেন, তা কিন্তু না। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইটস পপুলেশন ইন দ্য ডার্ক, কোনো জাতি তার অর্ধেক জনসংখ্যাকে অন্ধকারে রেখে উন্নয়ন করতে পারে না। তাহলে আমরা অলরেডি দুইটা পেয়ে গেছি। উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য উইমেন্স স্টেটাস, নারীদের অবস্থানের উন্নয়ন ছাড়া ইট ইজ নট অ্যাট অল পসিবল। হ্যাঁ, ইট ইজ নট অল পসিবল, এইটা সম্ভব না। তা ভাই এইটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা দিয়ে প্রোগ্রেস বোঝানো হয়েছে, এটা দিয়ে ইমপ্রুভমেন্ট বোঝানো হয়েছে। উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ উইমেন্স স্ট্যাটাস, মেয়েদের স্ট্যাটাস বা তাদের যে অবস্থান, এইটার ইমপ্রুভমেন্ট ছাড়া ইট ইজ নট অল পসিবল। তাহলে দেখেন তো, ইট ইজ নট পসিবল মানে কি? প্রোগ্রেস ইজ নট পসিবল। তাহলে আমরা এটাকে প্রোগ্রেস বানায় দেব। এগেইন আবার, উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া উইমেন ক্যান নট বি আপলিফটেড, নারীরা আপলিফট মানে উপরে যাওয়া, উন্নয়ন করা, নারীদের উন্নয়ন সম্ভব না। সো প্রপার এডুকেশন, তাই উপযুক্ত শিক্ষা শুড বি গিভেন টু হার, তাকে দিতে হবে। ভাই আপনি একজন মেয়ের উপযুক্ত শিক্ষা দিবেন, তাহলে কি লিখতে হবে? টু, যেহেতু দেখেন ওই যে উইমেন কথাটা উল্লেখ আছে, আমরা এখানে দেম লিখতে পারি অথবা দা উইমেনও লিখতে পারি। হ্যাঁ, এখানে দেম বা উইমেন লিখতে পারেন, বেটার হচ্ছে উইমেন লিখে দেন, দেম না লিখলেও চলে। হ্যাঁ, সো দ্যাট, যাতে করে দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, যাতে করে তারা হাতে হাত রেখে কাজ করতে পারে, উইথ দেম, তাদের সাথে। এই দেম মানে কারে বোঝাইছে? এই দেম মানে বোঝানো হয়েছে পুরুষ মানুষরে, বেড়া মানুষরে। ঠিক আছে, এই যে দেখেন, এই দেমের জায়গায় হয়ে যাবে মূলত মেন। ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস, প্রত্যেকটা প্রোগ্রামে। তাহলে এইবার আমরা একটু খেয়াল করে দেখি তো, পাঁচটা কি হয়েছে? 1 2 3 4 5, এইটাই আপনার 3টা বোর্ডে আসছে, দেখতে পাচ্ছেন? তাহলে বলেন তো, এগুলো কি খুব বেশি কঠিন? আরে ভাই, কঠিন তরল গ্যাসীয় তো ফিজিক্সে পাইবেন, ইংরেজি তো ভাই সহজ। হ্যাঁ, মাঝে মাঝে জটিল হয় কিন্তু কঠিন হবে না। ঠিক আছে, তাহলে আশা করি এটাও বুঝে ফেলাইছেন। হ্যাঁ, এবার দেখেন, এই যে আমরা বিকারুন নিসার টেস্ট এক্সাম 2025-এর একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। মেনি পিপল থিঙ্ক দ্যাট, অনেক মানুষ ভাবে যে, আচ্ছা এটা আপনারা করে দেন, এটা আপনারা একটু করার চেষ্টা করেন, দেখি পারেন কিনা। আচ্ছা, বিফোর লিখতেছে আগের সেন্টেন্সে উইমেন নিয়ে কথা হয়েছে, তাহলে দেম দেয়া যাবে না স্যার? দেম দেয়া যাবে না কেন? আমি তো বলছি দেম দেয়া যায়, বাট আপনি উইমেন লেখেন না, কারণ পরে তো আবার দে আসছে বাবা, আবার দে আসছে না, এই আর কি। দেমও দেয়া যায়, হবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এই যে দেখেন ভিএনসির বিকারুন্নেসা নুন কলেজে একটা প্রশ্ন আসছিল, সেম, দেখি এটা আমরা পারি কিনা। মেনি পিপল থিঙ্ক দ্যাট, অনেক মানুষ ভাবে যে পোভার্টি ইজ এ গ্রেট এভিল, দারিদ্রতা একটা বড় সমস্যা। হ্যাঁ, দরিদ্রতা একটা বড় সমস্যা। হু মেক্স, ভাই দরিদ্রতা কি বেড়া মানুষ, মহিলা মানুষ? যে হু লিখবেন, এই সমস্যাটা এইখানে। তাহলে আসেন আমরা পরের বাক্যে গিয়ে এটাকে করি। মেনি পিপল থিঙ্ক দ্যাট পোভার্টি ইজ এ গ্রেট এভিল, হু, এই হুটারে আপনারা চেঞ্জ করে দেন, আমি জাস্ট মার্ক করে দেই। রাগিব নূর বলতেছেন 5টার বেশি না, 5টার বেশি লিখবেন কেন? মার্ক তো 5। সালাউদ্দিন আইয়ুবি, হ্যালো, আসসালামু আলাইকুম। মেক্স লাইফ আ হেল, তাহলে অনেক মানুষ ভাবে যে
ভাবে যে দরিদ্রতা একটা বড় ধরনের সমস্যা যা জীবনটাকে জাহান্নাম বানায় দেয়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মানি ক্যান মেক হিম হ্যাপি, টাকাই তাকে সুখী করতে পারে। ভাই এইখানে পিপল বলছে, জনগণ বলছে, তাহলে আপনি কেন হিম লিখবেন? বুঝতেই পারতেছেন? আচ্ছা, বাট ইট ইজ নট ট্রু, কিন্তু এইটা ঠিক না। কোনটা ঠিক না? ওই যে থিওরিটা ঠিক না। ইফ ইউ ইনভেস্টিগেট আ পুয়ার ম্যান, যদি আমরা একটা গরিব মানুষের জীবন নিয়ে ইনভেস্টিগেট করি, উই মে ফাইন্ড, আমরা হয়তো পেতে পারি হ্যাপিনেস ইন হিম, তার ভিতরে। দেখেন আ পুয়ার ম্যান যেহেতু, সো ইন হিম এটা হইতেই পারে, সমস্যা নাই, ঠিক আছে? বাট ইফ উই ডু দ্য সেম ফর দ্য রিচ, কিন্তু আমরা যদি রিচদেরকে নিয়ে, দেখেন দ্য রিচ মানে ধনীরা, জাতি বোঝাচ্ছে কিন্তু এখানে, দেখেন খেয়াল করেন, হ্যাঁ এটা হচ্ছে ধনীরা বোঝাচ্ছে, তার মানে কি জাতি বোঝাচ্ছে। উই মে ফাইন্ড হ্যাপিনেস ইন হিম, আনহ্যাপিনেস ইন হিম, কিন্তু আমরা যদি আমরা ধনী জাতির মধ্যে এই কাজটা করি, মানে আমরা যদি ইনভেস্টিগেট করি, উই মে ফাইন্ড আনহ্যাপিনেস, আমরা তাদের মধ্যেও আনহ্যাপিনেস পেতে পারি। তাহলে এইখানে হিম লেখা আছে, বোঝাইছে কয়জন রে? বুঝতে পারছেন তো? দ্যাট না দিয়ে ইট দিলে সমস্যা আছে? হ্যাঁ ভাই, ইট দেওয়া যাবে না। হ্যাঁ আচ্ছা, এইবার দেখেন তো, ইট তো রিলেটিভ প্রোনাউন না, আপনাকে তো রিলেটিভ প্রোনাউন দিতে হবে ওবাইদুল্লাহ সানা। এবার দেখেন ফর দিস রিজন, সেজন্য উই অফেন সেই দ্যাট, আমরা মাঝে মাঝে বলি যে দে আর নট অলওয়েজ হ্যাপি, তারা সুখী না। এই দে মানে কারা ভাই? দে মানে কারা বুঝাইতেছেন? ধনী নাকি নাকি গরিব? এইখানে দেটা ক্লিয়ার করা উচিত। অ্যাকচুয়ালি ইট কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট, প্রকৃতপক্ষে এটা তৃপ্তির উপর ডিপেন্ড করে। এইটা মানে কোনটা? হ্যাপিনেস। তাহলে দেখেন তো পাঁচটা হয়েছে কিনা? 1 2 3 4 5, এই যে দেখেন 5 ডান, 5 ডান। এই 5টা প্রশ্নের উত্তর করলেই তো আমরা খুব ইজিলি মিলাই ফেলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজটা কি? আমরা এবার এটার উত্তরটা করার চেষ্টা করি। তাহলে দেখেন, মানে পিপল থিঙ্ক দ্যাট, যেহেতু এখানে পিপল ছিল, তাই না? পিপল ছিল, এভিল, এই জায়গাটাতে আমরা লিখবো দ্যাট। হুইচ লেখার দরকার নাই, কমা থাকলে হুইচ লিখবেন, ঠিক আছে? এটা নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ। একজন বলতেছে ইজি, হ্যাঁ শিফাত হোসেন, বিক্রম নেসার কোশ্চেন খুব ইজি মনে হলো, তাই না? আচ্ছা, না খুব বেশি ইজি না, অনেকে এটা ভুল করতে পারে। মানি ক্যান মেক দেম, এই দেম বলতে কারে? পিপল রে বুঝাইতেছে, হ্যাপি। বাট ইট ইজ নট ট্রু, if we investigate a poor man, we may find that happiness in him. But if we do the same for the rich, we may find unhappiness in them or in the rich. For this reason, we often say that they are মানে কি? The rich are not always happy. Actually, happiness consists in contentment. প্রকৃতপক্ষে সুখ তৃপ্তির উপর নির্ভর করে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রোনাউন রেফারেন্সিং এর ক্লাসটা। আশা করি ইনশাল্লাহ আপনারা এই প্রোনাউন রেফারেন্সের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। এই টপিক নিয়ে আই হোপ আপনাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, তো যারা এখনো এফআরবিতে যুক্ত হন নাই, আপনারা এসএস এর এফআরবিতে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ। এর আগে যদি আপনারা ঠিকঠাক মতো পড়াশোনা নাও করে থাকেন, ওকে, আপনাদের ফাইনাল পরীক্ষার আগে ইংরেজি, বাংলা, আইসিটি থেকে শুরু করে সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে, আপনারা ফাইনাল এক্সামের আগে ইনশাআল্লাহ শতভাগ প্রিপারেশন নিতে পারবেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ইনশাআল্লাহ নেক্সট আরেকটা টপিক নিয়ে আরেকদিন দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।